হেতিরে সামলাতে পারেন না তো মাঝ রাস্তায় আনছেন কেন? ওস্তাদ আগে নেন। বাস সাই সাই করে তাদের রেখে চলে গেল। সমুদ্র মনে মনে বলে। হেতের সামলাতে তো জান বেরিয়ে যাচ্ছে। এরপর আয়নাকে নিয়ে সোজা গাড়িতে উঠে বসে। ভিল মিটিয়ে সোজা গাড়ি টান মারে। গাড়ি একদম গন্তব্যে এসে থামে। ঢাকা শহর থেকে দূরে নিরিবিলি স্থানে একটা বাংলো টাইপ বাসা, একদম সিনেমায় দেখানো ফার্ম হাউস যেন। আয়না এত সুন্দর বাসা দেখে খুশি হয়ে জিজ্ঞাসা করে, এটা কার ফার্ম হাউস? শায়লা আন্টির। উত্তর শোনা মাত্র আয়নার মুখ থেকে খুশি কর্পূরের ন্যায় গায়েব হয়ে যায়। বাড়িটা কিছুটা পুরনো আমলের ধাঁচে তৈরি করা, কোথায় যেন একটা রাজকীয় ভাব বিদ্যমান, কিন্তু সহজেই ধরা যায় না ঠিক কোথায় রাজকীয় ভাব। একতলা বাসাটার বাউন্ডারির পাশ ঘেঁষে পরপর 3টে তাল গাছ। তারা প্রবেশ করতেই একটা শালিকুড়ে এসে দেয়ালে বসে কিচিরমিচির করে ডাক পারে। সমুদ্র বাউন্ডারির ভিতর গাড়ি রেখে দরজায় কড়া বাজায়। 30 সেকেন্ডের মধ্যেই দরজা খোলার শব্দ কানে আসে। আয়না মুখ ভোতা করে রেখেছে। যদি জানতো নারায়ণগঞ্জ তারা শায়লা চৌধুরীর ফার্ম হাউসে আসবে তাহলে রাজিই হতো না। তবু মনে প্রশ্ন রয়ে যায়, সমুদ্র কিভাবে শায়লা আন্টিকে চেনে? সে চেনে কারণটা বিশাল বিস্তৃত, কিন্তু সমুদ্র চিনে কিভাবে? নানা চিন্তারা একে একে মাথায় জট পাকিয়ে ফেলে। অমন সময় শায়লার কণ্ঠস্বর শোনা যায়। কি হলো আয়ু, ভেতরে আসো। আয়নার ধ্যান ভঙ্গ হলো। ইতিমধ্যেই সমুদ্র ভেতরে প্রবেশ করেছে। সে এক পা এগুতেই শায়লা সুন্দর করে হাসি দিল। সে প্রত্যুত্তরে নিশ্চুপ থাকে। সমুদ্রের পানিয়ে তাকে বোঝা যাচ্ছেও বেশ সহজে পরিবেশে। আরাম করে বেতের সোফাটায় পা এলিয়ে দিয়েছে। ড্রাইভিং করে বোধহয় কিঞ্চিত ক্লান্ত। আয়না এসে দাঁড়িয়ে থাকে। সমুদ্র একবার তার দিকে তাকায় এবং ইশারায় বসতে বলে, কিন্তু আয়না যে কোনো ভাবনায় ছিল তা খেয়াল করে না। কারো হ্যাচকা টানে ও সম্মোহন ফিরে। মুহূর্তে সে সমুদ্রের পাশে নিজেকে আবিষ্কার করলো। তাদের মধ্যে দূরত্ব 1 ইঞ্চিও না। সমুদ্র তখনও তার হাত ধরে রেখেছে। চোখ বুলিয়ে আশেপাশে তাকালো আয়না। ওই তো শায়লা চৌধুরী তাদের দুইজনার কাণ্ড দেখে হেসে সরে গেলেন। আয়নার এত বেশি লজ্জা লাগলো। ছেলেটা এত বেশি আক্কেল জ্ঞানহীন কেন? বেশরমও মনে হয়, লাজ নেই একদম। ধ্যাৎ, ভালো লাগে না। সমুদ্র ভ্রুকুচকে বলে, কি হলো, কি বিড়বিড় করছো? কিছু না। মনে হলে আমাকেই কিছু বললে। আয়না একদমই পাত্তা দিল না। সে হাত ছাড়িয়ে নিয়ে অন্য সোফায় গিয়ে বসে। উনি বোধহয় খানিক হতবুদ্ধি হয়ে যায়। আয়না চোখ বুলিয়ে ড্রয়িং রুমটা দেখলো। একদম বাঙালিয়ানার ছোঁয়ায় পরিপূর্ণ যেন। শায়লা চৌধুরী ফিরে এসে বলে, এই যে নিউলি ম্যারিড কাপল, ফ্রেশ হবে নাকি নাস্তা সাজাবো? আয়না বলে ওঠে, ফ্রেশ হবো। যেন সবকিছু থেকে পালিয়ে বাঁচতে চাইছে। আয়নাকে বাম পাশের একটা রুম দেখিয়ে দেওয়া হলো। ও ফ্রেশ হয়ে 10 মিনিট পর রুম ছেড়ে বেরিয়ে আসতেই পিলে চমকে ওঠে। ওর বাবা বসে আছে সোফায়। বাবা ওদের দুজনের সঙ্গে বেশ হাসি মুখে গল্প করছেন। আচ্ছা, সমুদ্র কি সবটা জানে শায়লা আন্টির সাথে তার বাবার সম্পর্কের কথা? আয়নার মন ক্রমশ খারাপ হতে থাকে। তাহলে উড়ো খবরটাই সঠিক? অবশ্য যা রটে তা ঘটে কিছু মিছু, তবে সে মানে না। যতদিন না বাবা নিজের মুখে না বলবে সে মানবে না। শায়লা আন্টি কি সুন্দর কথা বলছে সমুদ্রের সঙ্গে। সমুদ্র বলে ওঠে, আন্টি, আপনি না দিন দিন ইয়ং হচ্ছেন। আপনার সৌন্দর্যের রহস্য কি? আয়নার তখন এত রাগ উঠল সে দ্রুত ওই রুমে ফিরে আসে। সঙ্গে সঙ্গে বাকি 3জন সামান্য ভরকে ওঠে। ফাহাদ সাহেব আস্তে করে ডেকে বলে, আয়ু, কি হলো মা? আয়না একদম শুনল না সে ডাক। সমুদ্র উঠে দাঁড়িয়ে বলে, আমি দেখছি, আপনারা বসেন। ওই রুমের দরজা খুলে ভিতরে ঢুকেই দেখলো সে রাগে গজগজ করছে। ওকে আসতে দেখে আয়না এক প্রকার হামলে পড়ে সমুদ্রের উপর। এরপর দাঁতে দাঁত চেপে বলল, আপনি তো খুব ধুরন্ধর মানুষ। আমি আবার কি করলাম? ওই যে সুন্দরী মহিলার সঙ্গে ফ্লার্টিং করছিলেন। আচ্ছা, সব মাঝ বয়সী সুন্দরী মহিলার কাছে আপনি সুন্দর থাকার ফর্মুলা চেয়ে বসেন কিনা? সমুদ্র ওর লাল হয়ে আসা নাকটার দিকে তাকিয়ে হো হো করে হেসে ফেলে। এরপর বলতে ধরে পাগল একটা, কিন্তু ক্ষণে বোবা হয়ে যায়। ফের কোন নাটক করবে কে জানে। হাসছেন কেন? যা যা সুন্দরী মহিলার কাছে যান। সেজন্য তো এলাম এখানে। কেমন ঘোর লাগা কণ্ঠে কথাগুলো বলল সমুদ্র। আয়না চুপ বনে যায় এবং উল্টো ঘুরলো যেন ওনার চেহারা দেখতে না হয়। সমুদ্রকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, সুন্দরী তো আমার বউ। ছাড়ুন বলছি। আজব, কেন? একদম ধাঁধাবাজি করবেন না। আয়না জোরপূর্বক ছাড়িয়ে নিল নিজেকে। সমুদ্রের মেজাজ খানিকটা খারাপ হয়, তবুও চুপ থেকে বলল, একটা গুরুত্বপূর্ণ কথা ছিল। বলুন। ছাদে যাই? এটাই আপনার জরুরি কথা? না। এরপর আয়নাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে হাত ধরে টানতে টানতে রুম থেকে নিয়ে ছাদের উদ্দেশ্যে বের হয়। তখনও ফাহাদ সাহেব আর শায়লা একসাথে বসে কথা বলছিল। আয়নার মনে হলো সে একটা গরু। কেমন গরুর মতো টানছে তাকে। তাছাড়া নিজেকে তার গরুর মতো বোকাও লাগছে। না হলে এত সময় লাগলো বুঝতে বাবা কেন এসেছেন।
ছাদে গিয়ে দাঁড়ালো দুইজন। আয়না চোখ মুখ খিচে কিছুক্ষণ সবুর করে রাগ নিয়ন্ত্রিত করে। সমুদ্র তাকে ধাতস্থ হওয়ার সময় দেয়, এরপর বলে, ফাহাদ আঙ্কেল চাইল্যান্ডকে বিয়ে করেছে। আয়না বেশ খানিকটা চমকে ওঠে ভেতরে ভেতরে, তবে চোখের কোণে পানি এসে ভিড় জমালো। সমুদ্র তার দুই গালে হাত রেখে বলল, কাদের কি আছে? এটা খুব নর্মাল না? নর্মাল? হ্যাঁ, সবারই তো একটা সুন্দর গোছানো জীবনযাপন করার রাইট আছে। আয়না কিছু বলতে পারল না, কেবল সমুদ্রের বুকে আছড়ে পড়ে কান্না আরম্ভ করলো। সে কিছুক্ষণ ওর মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো। কাঁদতে কাঁদতে আয়নার বুঝি হিচকি উঠে যাবে। অতীতে বিচরণ করলো। শায়লা আন্টির সাথে পরিচয় অনেক আগে থেকে। মিসেস রোদেলার সঙ্গে ব্যবসায়িক সূত্রে পরিচয় হলেও একটা সময় ফ্যামিলি ফ্রেন্ড হয়ে যান উনি। মহিলার অল্প বয়সে বিয়ে হয়, এরপর শ্বশুরবাড়ি থেকে অত্যাচারিত হন। স্বামী ভাগ্য ভালো ছিল না, বিভিন্ন এনজিওতে কাজ করেন। থার্ড পার্টি হিসেবে নানা রকম কাজে ইনভলভ হয়ে এখন নিজেই ব্যবসা করছে, উদ্যোক্তা তিনি। তবে সমুদ্রের সঙ্গে ওনার সম্পর্ক অস্ট্রেলিয়া থেকে ভালো হয়। মহিলা প্রায়ই যেত অস্ট্রেলিয়া গেলেই নানা রকম মজার খাবার রান্না করে সমুদ্রের ডর্মে পৌঁছে যেতেন। সমুদ্রের ধারণা তার আর ইউষার রিলেশনশিপের ব্যাপারে মাকে শায়লা আন্টি তথ্য দিয়েছিল, তবুও শায়লা চৌধুরীর কাছে সে কৃতজ্ঞ। উনি অনেক বড় একটা উপকার করেছে। দূর ভিন দেশে সমুদ্র যখন ভঙ্গুর অবস্থায় ছিল উনি এসে যত্ন নিতেন। শায়লা আন্টি একবার বলেছিল দ্বিতীয় দফায় ওনার যে ভদ্রলোকের সঙ্গে সম্পর্ক, তারা কোর্ট ম্যারেজ করতেন, সব ঠিকঠাক, কিন্তু ভদ্রলোকের বড় মেয়ে নাকি একদম রাজি না। বাবার দ্বিতীয় বিয়ের কথা শুনে কান্নাকাটি, বাবার সঙ্গে জেদ করে নাওয়া খাওয়া বাদ দিয়ে অসুস্থ হয়েছে। হাসপাতালে ভর্তি করিয়েছিলেন একবার, এজন্যে কোর্ট ম্যারেজ হলো না, সবটা আটকে আছে। এসব আরও অনেক আগের কথা। এরপর তো সমুদ্রের নিজের জীবনেই ঝড় এলো। ঝড়ে ভাঙা বৈঠা নিয়ে ফিরে আসে দেশে। অন্যদের কথা স্মরণ থাকে না। পরবর্তীতে ভাগ্যের আজব বিবর্তনে ভদ্রলোকের আদুরে জেদি মেয়েটা তার ঘরের বউ হলো। যতদিনে জেনেছে তখন বিয়ের কথা পাকা হয়ে গিয়েছে, আর তাদের বিয়ের মূল ঘটক তো শায়লা চৌধুরী। উনি সমুদ্রের জন্য আয়নার প্রস্তাব দিয়েছিলেন। সমুদ্র সব চিন্তা ঝেড়ে ফেলে বলল, এই আর কত কাঁদবা? আমার শার্ট ভিজে যাচ্ছে তো। আয়না একবার চোখ তুলে তাকায়, এরপর আবার সমুদ্রকে জড়িয়ে ধরে। সমুদ্র বলে, তুমি চাইলে আমাকে ফ্রেন্ড ভাবতে পারো, আমি বন্ধু হিসেবে দারুণ। আয়না এবার মাথা তুলে তার দিকে চেয়ে থেকে বলে, ফ্রেন্ড চাই। চাই তো। সমুদ্র বলে ওঠে, জানি তোমার খারাপ লাগছে, ওর সবাইকে একসময় মুভ অন করতে হয়। আমাকে বড় চাচা বাবার বিয়ের খবর আগেই দিয়েছিল, কিন্তু বাবা মুখে কিছু বলছিল না, এজন্য আমার বিশ্বাস হচ্ছিল না। তাহলে তো কান্নাকাটি করলে কেন? আগে থেকেই তো জানতে। একবার কান্না শুরু করলে চাইলেও আমি আর থামাতে পারি না। সমুদ্র আয়নার পাশে দাঁড়িয়ে বলে, শায়লা আন্টি খুবই ভালো মনের, জীবনে অনেক দুঃখ পেয়েছে, এখন সেও সুখে থাকতে চায়। যে যেভাবে চায় তাকে সেভাবেই থাকতে দাও, বাধা হয় না। আয়নার এবার আর এত রাক্ষোভ লাগছে না। সত্য বলতে বাবার সঙ্গে দ্বিতীয় বিয়ে নিয়ে মিসবিহেভ করার পর সে মনে মনে অনুতপ্ত ছিল। একবার মনেই হয়েছিল বাবাকে বলবে, ফের শায়লা আন্টির সাথে যোগাযোগ করতে। ও হ্যাঁ, আয়না আবার বাবাকে জেদের বসে বলেছিল ওনার সাথে যেন কথা না বলে। সে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে বলল, আমার আর এখন এক বিন্দুও খারাপ লাগছে না। আজ অন্যান্য দিনের তুলনায় সমুদ্রের আচরণ বেশ নরম মনে হলো। ও বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল নিজে থেকে। আয়না একবার সমুদ্রের চোখের দিকে তাকায়। অমন নীলচে মনির দিকে তাকালে মনটা কেমন ব্যাকুল হয়ে পড়ে। আচ্ছা, উনি এত হ্যান্ডসাম কেন? সমুদ্র জিজ্ঞাসা করে। আমি এখন ফ্যালফেল করে দেখছো কেন? প্রশ্নের তোপে পড়ে সে লাজুক হাসে, এরপর হুট করে জিজ্ঞাসা করে, আপনি যে এত হ্যান্ডসাম, তা অস্ট্রেলিয়ায় ছিলেন, আপনার গার্লফ্রেন্ড ছিল কখনো? এহেন প্রশ্নে যেন সমুদ্র ভরকে যায়। কেমন ভয়ার্ত চোখে একবার তাকালো, এরপর এক কদম পিছিয়ে যায়। আয়না বুঝে পায় না ওনার আবার কি হলো। সমুদ্রের ভেতরকার সকল নম্রতা কই জানি হারায়। সে কঠিন সুরে বলে, এসব কেমন প্রশ্ন হয় না? এই টাইপ কথাবার্তা আমার একদম পছন্দ না। আরে এত রিয়াক্ট কেন করছেন? ফ্রেন্ড বললেন তাই জিজ্ঞেস করলাম, ফাজলামো করছি জাস্ট। সমুদ্র কপালে পড়ে থাকা চুলগুলো হাত দিয়ে সরিয়ে খানিক চুপ থাকে। বুঝতে পারে আয়নাও রেগে যাচ্ছে, তাই খানিক গলায় ভয়েস কোমল করে বলে, এই জন্য ছোটদের সাথে ফ্রেন্ডশিপ করা যায় না। কিসব আজেরা প্রশ্ন করে। চলো নিচে চলো। ছাদে তখন ছোট একটা ল্যাম্প লাইট জ্বলছিল। কোথা থেকে জানি সাইকেলের হর্নের আওয়াজ কানে আসছিল। তারা নিচে ফিরে আসে। ফাহাদ সাহেব আর শায়লা চৌধুরী বুঝি তাদের অপেক্ষায় ছিল। আয়নার মনে হলো সব পরিকল্পনা মাফিক হচ্ছে। ফার্ম হাউসে এনে আয়নাকে সমুদ্রের মাধ্যমে তাদের বিবাহের খবরটা দিবে, এমনই প্ল্যান ছিল। ফাহাদ সাহেবের পাশে গিয়ে আয়না বসলো। ফাহাদ সাহেব বলে, ডিনার করবে না তোমরা? আসার পর থেকে নাকি কিছুই খাওনি? এটা কেমন কথা? নতুন জামাইকে না খাইয়ে কেন রেখেছো? আয়না একটা প্রশ্নেরও উত্তর দিল না, বরং শুধালো, বাবা, আমি কি তোমাদের অনেক বিরক্ত করি?
ফাহাদ সাহেব অদ্ভুত ভঙ্গিতে মেয়ের দিকে তাকালো, তারপর বলে ওঠে, তুমি তো আমার লক্ষ্মী মেয়ে, বিরক্তিকর কেন হবে? এমন প্রশ্ন কেন করলে? কিছু না, এমনি বাবা। এরপর উঠে এসে সমুদ্রের দিকে তাকিয়ে বলে, আসুন, আপনাকে খেতে দিব। সমুদ্র নড়ে চড়ে উঠল। হলো কি এই মেয়ের? এত স্বাভাবিক আচরণ! একটু আগেই কেঁদে বুক ভাসালো, না কেঁদে শার্ট ভাসালো, এখন আবার খুব নর্মাল বিহেভ করছে। সে ডাইনিং টেবিলে এসে বসলে শাইলা চৌধুরী সার্ভ করে দেন। প্রত্যেকটা খাবারই বাঙালি খাবার, সমুদ্রের সেসব প্রিয়। আমরা কখন বেরোবো? সমুদ্র ভাত খেতে খেতে বলল। আজকে এখানেই রাতে থাকবো। আয়না হতভম্ব হয়ে বসে থাকে। তাদের রাত্রি যাপনেরও প্ল্যান ছিল, অথচ তাকে কিছুই বলেনি। আয়না অল্প খেয়ে উঠে পড়ে। তাদের আজ থাকার জন্য বরাদ্দ করা রুমে চলে যায়। ফাহাদ সাহেব একটু আগেই খেয়েছেন, জন্য উনিও রুমে গিয়ে বিশ্রাম নেন। সমুদ্র উঠে পেছনের বারান্দায় গিয়ে দাঁড়ালো। শায়লা একবার সমুদ্রের পানে তাকালো। উনি জানেন সমুদ্র এখন সিগারেট খাবে। ছেলেটা ভীষণ ভদ্র, মানুষের সামনে সিগারেট খায় না। উনি হাতের কাজ সেরে একটা সুতির সাদা নীল মিশেলে টাই ডাই করা শাড়ি হাতে নিয়ে আয়নার রুমে ঢুকে এরপর জিজ্ঞাসা করলো, আয়ু আসবো? আসেন। সে চেষ্টা করছে স্বাভাবিক থাকার, এমন মেন্টাল প্রিপারেশনই নিয়েছে। এখন আর যুদ্ধ বা ঝগড়া করে লাভ নেই, কেবল অশান্তি বাড়বে। আর সে অশান্তির বিপক্ষে, চাইলেও আর কিছু হবে না, তাই মেনে নেওয়াই উত্তম। তাছাড়া সমুদ্রের সামনে সে চায় না কোনো সিন ক্রিয়েট করতে। শায়লা সে শাড়ি দেখিয়ে বলে, এটা পরো, তোমার সালোয়ার কামিজটা যে গর্জিয়াস, গরম লাগছে না? শাড়ি একা পরতে পারো তো? না, হেল্প লাগে। আসো, আমি হেল্প করি। শায়লা চৌধুরী খুব সুন্দর করে ওকে শাড়ি পরিয়ে দেন। আয়নার নিজেকে দেখে মনে হয় শুভ্র মেঘের ভেলা যেন। শায়লা চৌধুরী অল্প করে সাজিয়ে দেয় ওকে, এরপর বলল, তারপর সমুদ্র সাহেবকে তোমার বর হিসেবে কেমন লাগছে? আয়না দুপল ভেবে বলে, একদম অসভ্য আর বেয়াদব। আসলে সমুদ্রের ব্যাপারে ভালো কথা মুখ দিয়ে বের হয় না। আপনি বেয়াদব তকমা লাগাতে ইচ্ছা করে। যে লজ্জা দিয়েছে অফিসে একবার, তবে বুঝে ফেলে কথাটা বলা ঠিক হলো না। শায়লা চৌধুরী হতভম্ব হয়ে চেয়ে রয়, এরপর মৃদু হেসে বলে, তোমরা এই যুগের মেয়েরা ভীষণ অ্যাডভান্সড তো। সমুদ্র দেয়ালের সঙ্গে হেলান দিয়ে সিগারেট টানছে। রাত হলে বড্ড ধোঁয়ার নেশা চেপে বসে মাথায়। শহরের বাইরের দিকে রাতগুলো কেমন নিস্তব্ধ, নিরিবিলি। গতদিন বৃষ্টি হওয়ায় কোথাও পানি জমেছে, সেখান থেকে ব্যাঙের ডাক কানে আসছে। সারাদিনে ঘটে যাওয়া বিষয়বস্তু নিয়ে ভাবে সে। এরপর একবার নিজেকে নিয়ে ভাবলো, অতীতের সকল কালোর সঙ্গে সংগ্রাম করে এগিয়ে তো এলো। এখন জীবনে কেবল বর্তমান বিদ্যমান নতুন সম্পর্কটাকেও পুরোপুরিভাবে পরিপূর্ণ করতে চায় সে। ধীর পায়ে রয়ে শয়ে তাদের রুমের দিকে আগায় সমুদ্র। রুমে আসতেই চোখ গেল আয়নার দিকে। ও মিররের সামনে বসে কি যেন করছে। আজ শাড়ি পরেছে, শাড়ি পরলে ওকে বেশ মানায়। মুগ্ধ দৃষ্টিতে ওর দিকে চেয়ে থেকে সমুদ্র বিছানায় চিত হয়ে শুয়ে বলে, তুমি কি এখন সাজতে বসবা? না তো, এখন কেন সাজবো? সেটা তুমিই ভালো জানো। তোমরা মেয়েরা তো সারাদিন ওই আয়নার দিকে তাকিয়ে দেখে বার করে দাও। বাহ, আপনি দেখছি মেয়ে নিয়ে অনেক জানেন। সমুদ্র দুহাত প্রসারিত করে আরাম করে আড়মোড়া ভাঙলো যেন। এরপর আয়নার দিকে তাকিয়ে বলে, আমি কি অনেক খারাপ নাকি? আয়না ভ্রুকুচকে জিজ্ঞাসা করে। এমন প্রশ্ন কেন? সমুদ্র তার দিকে এগিয়ে এসে বলে, তাহলে এত দূরত্ব কেন? আয়না চকিতে উঠে। এরপর হুট করে তার হাতে টান লাগে। মুহূর্তের মধ্যে সমুদ্রের বুকে নিজেকে আবিষ্কার করলো। ওর কেমন আবেশে চোখ বন্ধ হয়ে আসে। সমুদ্র আস্তে করে ওর কাঁধে পড়ে থাকা চুলগুলো নিয়ে খেলতে শুরু করে। কেমন শিহরণ বয়ে যায়। ওর শ্বাস নিঃশ্বাস ঘন ও গভীর হতে লাগে। হৃদস্পন্দনের গতি ক্রমশ পাল্লা দিয়ে বৃদ্ধি পায়। কেঁপে কেঁপে উঠে সে। চোখ বন্ধ থাকা অবস্থাতেই বুঝতে পারে সমুদ্রের মন আর হাত আজ বড্ড চঞ্চল। সমুদ্র আস্তে করে ওকে পাজা কোলে তুলে বিছানায় বসে। আয়না আস্তে করে চোখ খুলতেই সমুদ্র দু চোখের পাতায় চুমু খায়। ওনার খোঁচা খোঁচা দাঁড়িয়ে এসে আয়নার গালে খুঁজতে থাকে। একটা হাত আয়নার হাতের আঙ্গুলের ভাঁজে গুজে দেয়। আরেকটা হাত আজ বড্ড বেখেয়ালি। ওর ভারী নিঃশ্বাসের উষ্ণতা যেন আয়নার মধ্যকার সুপ্ত নারী বাসনাকে জাগিয়ে তোলে। সে ওনার শার্ট আঁকড়ে ধরে। সমুদ্র টাল সামলাতে না পেরে ধপ করে আয়নার দিকে ঝুঁকে পড়ে। আয়নাকে খুব যত্ন করে বিছানায় শুইয়ে দেয়। ওর কপালে চুলগুলো বারবার উড়ে আসছিল মুখের সামনে। সমুদ্র হাত দিয়ে তা সরিয়ে কপালে ঠোঁট ছোঁয়ায়। এবারে আয়না নিজে থেকে সমুদ্রের কপালে একটা চুমু খায়। কি ভীষণ আদুরে ছিল সেটা। উনিও আবেশে চোখ বুজে ফেলে। ওনার নীলচে চোখের দিকে তাকাতেই আয়না যেন খেই হারায়। আই লাভ ইউ সুমো, আই লাভ ইউ সো মাচ মাই ওজন। সমুদ্র সঙ্গে সঙ্গে চোখ খুলে ফেলে। ওর চেহারার রং পাল্টে যায় ক্ষণে। চোখ মুখ শক্ত করে নিজেকে সরিয়ে নিয়ে এক প্রকার চেঁচিয়ে উঠে বলল, এই কি বললে তুমি? কি নামে ডাকলে? সুমো বলে। কেন, কি সমস্যা? আমাকে আমার নামে ডাকবে? এসব সস্তা ফালতু জিনিস কোথায় আছে মাথায়? সমুদ্র আমার নাম। হাউ ডেয়ার ইউ! প্লিজ আউট ফ্রম হিয়ার। জাস্ট বিরক্ত লাগছে তোমাকে। বের হয় এখনই প্লিজ। চেহারা দেখতে চাইছে না তোমার।
আয়না তবু ওর হাত ধরলে এক ঝটকায় হাত সরিয়ে দেয়। একটু আগেও তো সবটাই ঠিক ছিল, মনে হচ্ছিল স্বপ্নের শুভ্র স্নিগ্ধ ভেলায় ভাসছে, আবেশে লাগছিল যেন অন্য পৃথিবীতে বিরাজ করছে। হুট করে কি হলো? আয়না টাল সামলাতে না পেরে বিছানায় বেশ খানিকটা নুইয়ে পড়ে। দুই হাত দিয়ে পড়ে যাওয়া থেকে সামলায় নিজেকে। চোখ ফেটে দুফোঁটা অশ্রুমালা বর্ষণ হলো। এরপর একাধারে চক্ষু জুড়ে অশ্রুপাত শুরু হয়। নিজেকে কেমন খুব ঠুনকো মনে হচ্ছে, কেমন যেন খুব ছোট ক্ষুদ্র মনে হচ্ছে, যার কারো কাছে কোনো মূল্য নেই, একদম মূল্যহীন যেন। আসলে কি সে এতটা ঠুনকো? আয়না আর কিছু বলতে পারে না, কেমন নিশ্চুপ হয়ে যায়। ওনার ওই আদুরে নীলচে চোখে আয়না কোথাও নিজের জন্য ভালোবাসা খুঁজে পায় না। একটু আগেও দুনয়নে কেবল মুগ্ধতা ছিল, এখন শুধুমাত্র ক্রোধ বিরাজমান। রুমের পিনপতন নীরবতা মনের ভেতরকার অনুভূতিগুলোকে ভেঙে গুড়িয়ে দিয়ে যাচ্ছে। এখন কিছু বলা মানে সমুদ্রের রাগ আরও বাড়ানো। সে আর অপমানিত হতে চায় না। বিনা কোনো অভিযোগে রুম ত্যাগ করে আয়না। আয়না ড্রয়িং রুম অবধি এসে কেমন টলতে থাকে। রুমে কেউ নেই। সব লাইট বন্ধ করে ডাইনিং রুমে কেবল একটা অল্প পাওয়ারের হলুদ বাতি জ্বলছে। আবছা আলোয় কেমন মাথা ঘুরিয়ে উঠল। আয়না বাথরুমের দিকে এগুলো। তার এখনই এই মুহূর্তে বাসায় যেতে মন চাচ্ছে। এক সেকেন্ডও ওই বাসায় থাকতে ইচ্ছা করছে না। অনেক কান্না পাচ্ছে তার। পানির কল ছেড়ে দিয়ে সে অনেকক্ষণ কান্না করে একা একা। চোখে পানির ছিটা দিতেই চোখ ভীষণ রকম জ্বালা করে। চোখের পানি আর কলের পানি মিশে একাকার হয়ে গেল। এত কাদার পরও তার চোখ দিয়ে অবিরতিহীনভাবে পানি বর্ষিত হচ্ছে। আজ যেন কেন জীবনে সমীকরণের হিসাবে রাফ খাতায় সবটাই গড়মিল হয়ে গেল। কোনোভাবেই সমীকরণ মিলল না। দুঃখ বেদনার ত্রিঘাত সমীকরণ মিলানো যেন বড্ড কঠিন। তার নিজস্ব সুখময় ইচ্ছার চাওয়া পাওয়ার মধ্যে এত বড় পার্থক্য কিভাবে হলো? আয়না আস্তে ধীরে ড্রয়িং রুমে এসে বসলো। কালকে অবধি তো সবটাই ঠিক ছিল। আজ একদিনের ব্যবধানে সে জীবনের রাশিমালা থেকে অনেক কিছুই হারিয়ে ফেলল। সমুদ্রের জন্য তৈরি হওয়া খুব সুন্দর অনুভূতিগুলো কেমন গুমট বিশ্রী অনুভূতিতে পরিণত হলো। সবকিছুই বিষাদময় লাগছে তার। বাবাও নিশ্চয় আর আগের মতো থাকবে না। নিজের দ্বিতীয় স্ত্রী নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন, ফের নতুন করে জীবন আগাবেন। অপরদিকে সমুদ্রের দেওয়া আঘাত ভরা অপমান দুইটা পরপর তীরের তীক্ষ্ণ আঘাতে তার হৃদয় যেন ফালাফালা হয়ে যাচ্ছে। কিন্তু চিৎকার করতে পারছে না। আত্মচিৎকারগুলো বোবা হয়ে বুকে চাপ দিচ্ছে। মনে হচ্ছে হার্ট ফেল হয়ে যাবে, এত ব্যথা। আয়না দুহাত দিয়ে মাথা চেপে ধরে। ভীষণ মাথা ব্যথা করছে তার। এত এত বিশ্রী অনুভূতির সঙ্গে যুদ্ধে বরাবরই হেরে কুপকাত। আর একদম সহ্য হচ্ছে না তার। মনের ভেতরকার গুমট শীতল বিষাদময় অনুভূতিগুলোর কাছে সে আজ পরাজিত। মুখে কোনো কথা নেই যেন। সবটা মন আর নিজের একাকির মধ্যে চলমান। ঘড়ির কাঁটা পাল্লা দিয়ে চলছে, কতক্ষণ পার হয়ে যায় জানা নেই। সে সোফাতেই চিত হয়ে ঘুমে ঢলে পড়ে। আয়না কাঁদতে পারে না। কান্নাকাটি করলেই ভীষণ শরীর দুর্বল লাগে, মাথা ব্যথা করে, শ্বাসকষ্টের মতো হয়। দুর্বল হয়ে পড়ায় ভীষণ ঘুম পায় তার। চোখ বুজে আসে। আচমকাই কারো হাতে শীতল স্পর্শ টের পেতে আয়না নড়ে চড়ে উঠল। চকিতে উঠে সোফায় উঠে বসতেই পরিস্থিতি সম্পর্কে খেয়াল হলো। আয়নার সামনের দিকে তাকাতেই দেখলো সমুদ্র দাঁড়িয়ে আছে। ওনার দিকে তাকাতেই কিছুক্ষণ আগের ঘটা বেদনাদায়ক দুর্ঘটনার কথা মনে পড়ল। ওটা দুর্ঘটনা নয়, একদম দুঃস্বপ্নও না, কেবল ভাগ্যের নির্মম পরিণতি। আয়না ফের চোখ ফেটে কান্না আসে। সমুদ্র সঙ্গে সঙ্গে ওর দুগালে হাত রেখে চোখের পানি মুছে দিয়ে খুব আস্তে করে বলে, আয়না, রুমে এসো, তোমার জন্য অপেক্ষা করছিলাম। অপেক্ষা, তাও আবার আমার জন্য? হাসালেন। একটু আগেই তো নিচ থেকে বের করে দিলেন, এখন আবার অপেক্ষা করছেন কেন? সমুদ্র মনে হয় অপ্রস্তুত হয়ে পড়ে। কি বলবে না বলবে ভেবে পায় না। একটু পর হাঁটু গেড়ে বসে বলল, এভাবে রিয়েক্ট আমি করতে চাইনি। কি এমন করলাম যে আপনি আমার সাথে এতটা রুড হলেন? তুমি কিছু করোনি, সব দোষ আমার। আমি বিচার চাচ্ছি না আপনার কাছে থেকে। সমুদ্র ফোঁস করে দম ফেলে বলে, অনেক বেশি কষ্ট পেয়েছ? এত কান্নাকাটি কেন করলে? চোখের নিচটা তো ফুলের লাল আলু বনে গেছে। রুমে আসো, ঘুমাবে। আয়নার যেন ভীষণ রাগ লাগলো। সে একটু জোরে বলে ওঠে। আপনি যান এখান থেকে। সঙ্গে সঙ্গে সমুদ্র তার মুখে হাত আলতো করে চেপে ধরে বলে, আস্তে আওয়াজ করে আঙ্কেল আন্টিকে ঘুম থেকে তুলে আনতে চাইছ? প্লিজ সিন ক্রিয়েট করো না। আয়না নির্লিপ্ত থাকলো। সমুদ্র বলে, রুমে আসো প্লিজ। রাত কয়টা বাজে খেয়াল আছে? আপনার রুমে আপনি যান, আমাকে কেন ডাকছেন? সমুদ্র আশেপাশে তাকালো একবার, এরপর হুট করে আয়নাকে পাজা কোলে তুলে নিল। আয়না বলে ওঠে, নামান আমাকে। এইসব কোন ধরনের ফাজলামো সমুদ্র? ফাজলের মতো তুমিও করছো। আয়না নড়াচড়া শুরু করে বলে, ছাড়েন আমাকে, না হলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। সমুদ্রের যেন কি হলো। সে একদম গম্ভীর মুখে বলল, আয়না প্লিজ, আই রিকোয়েস্ট ইউ, আর কোনো ঝামেলা করো না। রুমে চলো। নিজেদের ব্যক্তিগত ব্যাপার নিজেরা মেটাই, অন্যকে দেখিয়ে ঝামেলা না করে। এরপর একটা নর্মাল লো ভয়েসে বলে, তাছাড়া এত নড়াচড়া করলে দেখা যাবে
আমার কোল থেকে পড়ে যাবে ফ্লোরে। এমনি তো ভারী তুমি, দেখে মনে হয় কাগজের মতো পাতলা। একবার নিচে পড়ে কোমর ভেঙে গেলে আমার সাথেই বিছানায় দিনরাত শুয়ে থাকা লাগবে। আয়না কিছু বলে না, এবারও নির্লিপ্ত থাকে। সমুদ্র রুমে ঢুকতে ঢুকতে বলে, অভিমান নামক পাখিটাকে খাঁচাবন্দি করে রাখতে হয়। অভিমান বড্ড খারাপ, সম্পর্ক নষ্ট করে দেয়। অভিমান হচ্ছে না, বরং আপনার ব্যবহারের জন্য আপনি আপনার থেকে মন উঠে যাচ্ছে। আয়নাকে বিছানায় বসিয়ে দিয়ে সে দরজা একদম লক করে দিল। আয়না ফের উঠে যেতে চাইলে সমুদ্র তাকে আটকে ফেলে। এরপর কাছে এসে বলল, অযথা যুদ্ধ যুদ্ধ কেন আমাদের মধ্যে? সেটা আপনি জানেন, সবকিছু আপনার মর্জি মতো চলে। আমাকে তো নিজের হাতের কাঠের পুতুল ভাবছেন আপনি। যখন যা খুশি করবেন, যা মন চায় করবেন, আমাকে তো সবটা মেনে নিয়েই চলতে হবে। এত কথা বলো তুমি? আপনার যা ইচ্ছা তাই করবেন, আর আমাকে চুপচাপ সবটা মেনে নিতে হবে। সেটা কখন বললাম? আয়না সরে এসে সমুদ্র থেকে দূরত্ব বজায় রেখে বলল, বিয়ে করেছেন, কিনে নেন, নিজে যা ইচ্ছা তাই করবেন। আয়না, এবার কিন্তু বাড়াবাড়ি করছো। বললাম তো ওভাবে ওভার রিয়েক্ট করা আমার ঠিক হয়নি। আসলে ওই নামে টাকা আমার পছন্দ না। পছন্দ কি আমাকেও না? আপনি কি আদৌ ভালোবাসেন আমায়, নাকি আপনার মনে অন্য কেউ আছে? আয়নার খুব সহজ একটা প্রশ্ন ছিল ওর কাছে, কিন্তু এতেই যেন সমুদ্র হাঁসফাঁস করে, খামোশ থাকে দুদণ্ড, জবাবহীন হয়ে পড়ে। কোনোভাবে কি আয়নার মনে তার উপর সন্দেহ হানা দিয়েছে? সে নিজেকে ধাতস্থ করে বলে, দুলাইন বেশি বুঝছো? একবার এ কথা বলেছি যে তোমাকে অপছন্দ করি? লিসেন আয়না, আমি এসব ভালোবাসা বিশ্বাস করি না। লাভ ইজ লাইক মিড টু মি। ভালোবাসা নিয়ে আমার চিন্তাভাবনা অন্যরকম। আমার কাছে এখন দায়িত্ব মানেই ভালোবাসা, এর বাইরে এক্সট্রা কোনো ডেফিনেশন নাই। তোমার সব ধরনের চাহিদা মেটানোর জন্য অত্যাবশ্যকীয়। এখন স্বামীর দায়িত্বকে যদি ভালোবাসা মানতে চাও, সেটা তোমার উপর ডিপেন্ডেবল। এক নাগারে কথাগুলো বলে সে এরপর আয়নার দিকে তাকায়। ওর চোখ মুখ এখনো ফোলা আছে, চোখ ভেজা। সে আরো বলে, প্লিজ কেঁদো না। অ্যাজ এ হাজব্যান্ড আমি চাই না আমার ওয়াইফ কষ্ট পাক, রাতভর কাঁদুক। আয়না তার কথায় কিঞ্চিত নড়ে ওঠে। সম্পর্কের জটিলতা এত তীব্র, বেদনাদায়ক কেন? তার এই মুহূর্তে সবকিছুই অসহ্য লাগছে। সে চোখ ঘুরিয়ে নেয়। এই, তুমি চাইলে আমাকে ওশান বলে ডাকো। সমুদ্র নামটা কঠিন লাগলে দরকার হলে খালবিল ডাকো, বাট নামের ময়নাতদন্ত করো না। সমুদ্র রসিকতা করে পরিবেশ হালকা করতে চাইলো, কিন্তু লাভ হলো না। আয়নার যেন প্রতিক্রিয়া নেই কোনো। বেশি হার্ট হয়েছে কি? কোনো নামেই আর ডাকবো না। তোমার রাগ ক্ষোভ দেখে আমার চেয়ে বেশি। আয়না শুধালো। আয়না বেড থেকে উঠে দাঁড়ালে সমুদ্র খপ করে ওর হাত ধরে ফেলে, যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে। আয়না হাত ছাড়ানোর জন্য জোরাজুরি করলে সমুদ্র বলে ওঠে। কি চাও? আয়না হাত ছাড়ানোর চেষ্টা করে বলে, আপনার থেকে দূরত্ব চাই। সমুদ্র কিয়ৎক্ষণ চুপ থাকলো। সে চিন্তাও করেনি আয়না এমন কিছু বলবে। বিয়ের 7 দিনের মাথায় এমন কিছু শুনতে হবে কল্পনাও করেনি। আচ্ছা, সে দিনকে দিন রিলেশনশিপ ম্যানেজমেন্টে এত বাজে হয়ে যাচ্ছে কেন? বাসায়ও আগের মতো কারোর সাথে ভালো সম্পর্ক নেই। নতুন সম্পর্কটাতেও কেমন তালগোল পাকিয়ে দিল। আগের সত্তা নিজের মধ্যে থাকলে এতক্ষণে জোর করে হলেও কোলে তুলে কতগুলো চুমুক খেয়ে প্রেমিকার রাগ ভাঙাতো, গান গেয়ে মন খারাপ দূর করে দিত। এখন আর সব পারে না। সবকিছুতে যান্ত্রিকতা এসে গেছে। আগের মতো মেন্টাল স্ট্যামিনা নাই নিজের মধ্যে। তবে জীবনের স্রোতের মাঝে পা যেহেতু ভাসিয়েছে, এখন গা ভিজলে তা সামলাতে হবেই। সে বলে, তাহলে কি ধরে নেব? সম্পর্ক শেষ করে দিতে চাচ্ছ? সম্পর্ক শেষ শব্দ দুটি আয়নার কানে বাজলো খুব জোরে। বাহ, কি সহজ ওনার জন্য সবকিছু। এত অবলীলায় বলে দিল সম্পর্ক শেষ করবে কিনা। আয়না চোখ বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। সত্য বলতে আয়না ভীষণ আবেগী। ওর মনে কোনো কালো কিছুই নেই। কখনোই কারো জন্য অশনি কিছু কামনা করেনি। নরম মনের হওয়ায় হয়তো সমুদ্র ওকে নাজুক ভাবে। সমুদ্র তৎক্ষণাৎ ওর সামনে এসে গাল দুটোয় আলতো করে হাত রেখে বলল, আমি চাই আমাদের সম্পর্ক অনেক দূর করাক। এরপর আয়নার ডান গালে নিজের ঠোঁট ছুয়ালো। ওর চোখের পানি যেন চুষে নেয় সে। আয়না ফের সরে আসে। সমুদ্র ভ্রু কুচকে তাকায়। এরপর ইচ্ছাকৃতভাবে প্রসঙ্গ পাল্টাতে উদ্গ্রীব হয় সে। বলে ওঠে, তোমার ডিহাইড্রেশন হয়ে যাবে, পানি খাও। এত চোখের পানি ফিরেছ, প্রেশার ফল করবে। আয়না দ্রুত বেগে আক্রমণাত্মক স্বরে বলল, সাপ হয়ে কামড়াবেন আর ওজা হয়ে ঝাড়বেন? সমুদ্র এবারে ওকে টেনে এনে বেডে ফেলে দিয়ে নিজে ওর উপর এসে ঝুঁকে শুলো। তারপর বলল, আমি মোটে বোঝা না, সাপ না, ডাক্তার আমি। আয়না মুখ ঘুরিয়ে নিল, যেন সে একদম সমুদ্রকে দেখতে চায় না। এতে সমুদ্র ভীষণ রকম পীড়া অনুভব করে। সেই থেকে চায় না, না ঠিক মতো কথা বলছে, না প্রশ্নের উত্তর দিচ্ছে, এমনকি তাকাচ্ছেও না। এতটাও অবহেলা করা ঠিক না। মানুষের অবহেলা পেতে আর ভালো লাগে না। আয়না তার থেকে সরে এসে বেডের মাঝে বালিশ দিয়ে দিল। এরপর ওপাশ ঘুরে শুয়ে পড়ে। সমুদ্র বুঝে পায় না কি করা উচিত। এত বেশি টানা হেঁচড়া করলে সম্পর্কের বাঁধন না ছিঁড়ে যায়।
নিজের ইগো একপাশে রেখে সিদ্ধান্ত নিল সরি বলবে। সরি শব্দটা সে একদম মুখে আনে না, কিন্তু আজ ব্যতিক্রম। সে বলে ওঠে। এই ঘুমিয়ে পড়েছ? আয়না ওপাশ ঘুরে জবাব দেয়। হ্যাঁ। বাহ, ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলো তুমি। এরপর বিছানার মাঝে রাখা কুশনটা দুটো হাত দিয়ে টেনে ফ্লোরে ফেলে দিয়ে আয়নার নিকটে অবস্থান করে বলে। সরি আয়না। আয়না কোনো প্রতিক্রিয়া এবারও দেখালো না। হতাশ হয় সমুদ্র। এটাই লাস্ট অপশন ছিল। এরপর কি করবে সে জানা নাই। ভেবেছিল ইন্টিমেসি পর্যায়ের মাধ্যমে হয়তো শেষ ধাপে পৌঁছে যাবে, কিন্তু এখন মনে হচ্ছে আরো অনেক কিছু দেখা বাকি। সে আয়নার পাশ ঘেঁষে শুয়ে চুলে হাত দিতে আয়না একদম ওদিকে ঠেসে গিয়ে বলল। কাল ভার্সিটি আছে, ঘুমোবো আমি। এত সুদর্শন ইয়ং হাজব্যান্ড রেখে তুমি দেয়ালের দিকে তাকিয়ে থাকবে? আয়না জবাব দেয় না। মনে হয় ঘুমানোর চেষ্টা চালাচ্ছে। ওর ঘুম প্রয়োজন, সমুদ্র সব বুঝে, কিন্তু ওই অনুযায়ী মনের বিরুদ্ধে গিয়ে কার্য সাধনা করতে ব্যর্থ হয় সে বারে বারে। সে বলে। আচ্ছা, তোমায় আমি দূরত্ব উপহার দিলাম। আশা রাখি আমাদের মধ্যকার দূরত্বের সম্পর্কটা ধ্বংস করবে না, যেহেতু দূরত্ব ঋণাত্মক না। সে নিজেও সরে এসে শুয়ে পড়ে অপর দিকে ঘুরে। আসলে কাছাকাছি হওয়া মানে কাছাকাছি থাকা না। এই তো এক হাত দূরত্বে অবস্থান করেও তারা কতটা দূরের মানুষ। তাদের মধ্যবর্তী দূরত্ব হিসেব করলে ক্যালকুলেটরের ম্যাথ এরর আসবে। হিসেবের খাতিরে আলোকবর্ষ একক ব্যবহার করা লাগবে। এতটা দূরত্ব মুহূর্তের মধ্যেই দুহৃদয়ের মাঝে কয়েক আলোকবর্ষ পরিমাণ দূরত্ব দুজনকেই বড্ড পীড়া দেয়। তখন কেবল সকাল 7টাও বাজেনি। আয়না রুম ছেড়ে বেরিয়ে আসতে দেখে ফাহাদ সাহেব আর শায়লা চৌধুরী নাস্তার টেবিলে বসে আছেন, চা খাচ্ছেন। আয়নার ভঙ্গুর হৃদয় যেন আরো ছিন্ন বিচ্ছিন্ন হয়। সে কারো দিকে না তাকিয়ে বাসা থেকে বেরিয়ে যেতে ধরলে শায়লা চৌধুরী জিজ্ঞাসা করে। আউ, এত সকালে কই যাচ্ছ? ফাহাদ সাহেবও মেয়ের দিকে তাকায়। আয়না জবাবে বলে। বাসায় যাচ্ছি। সে কি কথা, এত সকালে কেন যাচ্ছ? কই কিছুই তো বললে না আগে। সমুদ্র কোথায়? আয়না কেবল উত্তর দেয়। উনি ঘুমায়, আমি একাই যাব এখন। শায়লা চৌধুরী বলে। কেন আমাদের কিছুই বললে না? এতেই আয়না চটে যায়। সে বলে ওঠে। আপনাদের পারমিশন নিতে হবে এখন? আপনি কে আমাকে জিজ্ঞেস করার? তা মিন করিনি। শায়লা যতটা শান্ত থাকলো অতটা শান্ত ফাহাদ সাহেব থাকলেন না। তিনি বলেন। আয়ু, এটা কেমন ব্যবহার? ওনার কথার রাগের আভাস পাওয়া যায়। আয়না কথা না বাড়িয়ে বেরিয়ে আসে। বাবার প্রশ্নেরও উত্তর দেয় না। ফাহাদ সাহেব উঠে দাঁড়িয়ে বলে। আয়না, থামো, আমি তোমাকে যেতে বলেছি। কতদিন পর বাবা আয়নাকে এভাবে ধমক দিল, তাও আয়না বলে ডেকে। শায়লা চৌধুরীর সামনে এমন আচরণে সে আরো মনে মনে ক্ষুব্ধ হয়। শায়লা চৌধুরী ফাহাদ সাহেবকে ঠান্ডা হতে বললেন। এরপর আয়নাকে উদ্দেশ্য করে বলে। তোমার বাবা গাড়ি নিয়ে যাও। আয়না আর কোনো কথা না বলে কেটে পড়ে। ফাহাদ সাহেব ভ্রু কুঁচকে তাকালেন মেয়ের যাওয়ার পানে। আয়না এমন না, বরং খুব শান্ত স্বভাবে। শায়লা চৌধুরী বলে। ও হয়তো আমাদের বিয়ের খবর পেয়ে কিছুটা ট্রমায় আছে, এজন্য বাসায় যেতে চাচ্ছে। তোমার ওকে বকা দেওয়া ঠিক হলো না। বুঝতে হবে ওর মানসিক অবস্থা। ফাহাদ সাহেব থম মেরে বসলেন। মেয়ে কি কষ্ট পেল নাকি? সমুদ্রের যখন ঘুম ভাঙে তখন 8:13 বাজে। সে চোখ মেলে তাকাতেই দেখলো পর্দা ভেদ করে সুন্দর মিষ্টি রোদ গায়ে লাগছে। পাখির আওয়াজ কানে আসে। তবে প্রকৃতির নিয়ম অনুসারে সকালটা সুন্দর হলেও তার জীবনটা এতখানি সুন্দর নেই বোধহয়। বিছানার বাকি অংশ সম্পূর্ণ ফাঁকা। তার মনে কেমন খটকা লাগলো যেন। আয়না কোথায় গেল? চলে গেছে কি? সে উঠে বসে চোখ কসলায়। গতকালও প্রায় শেষ রাতে ঘুমিয়েছে। অ্যালার্ম দেয়নি জন্যে জাগনা পায়নি। সারা রুম এক নজরে চোখ বুলিয়ে নিয়ে রুম ছাড়ল সে। একতলা সুন্দর পরিপাটি বাসাটার আজ কেমন যেন অস্থির লাগে সমুদ্রের। গত রাতের প্রতিটা ঘটনার স্মৃতিবিশেষ মস্তিষ্কে এসে জমা হলো। সে শায়লা চৌধুরীকে খুঁজতে থাকে। অমনি সময় তিনি রুম থেকে বেরিয়ে এসে বলে। গুড মর্নিং সমুদ্র। সমুদ্র সরাসরি জিজ্ঞাসা করলো। আন্টি, আয়নাকে দেখছেন? কোথায় ও? বাবা, ঘুম না ভাঙতে বইয়ের খোঁজ? সমুদ্র কিঞ্চিত দ্বিধাবোধ করলো। কি বলবে ওনাকে? পুনরায় বলে ওঠে। কাল রাতে একটু ঝগড়া হয়েছিল। শায়লা চৌধুরী বেশ বিস্মিত হলেন। উনি ভাবতেও পারছেন না সমুদ্র আয়নাকে নিয়ে এত বিচলিত। কদিন আগেই না বলেছিল কাউকে ভালোবাসবে না, কোনো মেয়ের প্রতি এক্সট্রা কেয়ার নিতে পারবে না। আজ আবার ওকে নিয়ে এত দরদ কেন? সে চতুরতার সঙ্গে শুধালো। কি হয়েছে? সমুদ্র একবার ভাবে তাদের মধ্যকার বিষয়াদি শেয়ার করবে না, তবে শায়লা চৌধুরী এক প্রকার জোর করলেন। পরবর্তীতে সমুদ্রের মনে হয় জানানো উচিত তাদের সম্পর্কের এমন বিশ্রী দূরত্বের কথা, জানিয়ে দেখা যাক কোনো সমাধান পাওয়া যায় কিনা। তাছাড়া শায়লা আন্টি তো তার সবসময় সাহায্যই করেন। সে সরল মনে বেশ মার্জিতভাবে দুজনার মনোমালিন্যের বিষয়গুলো জানালো। সমুদ্রকে দেখেই বোঝা যাচ্ছে ও ভীষণ টেনশনে আছে। শায়লা সামান্য হাসলেন, দুয়ে দুয়ে চার মিলালেন, এরপর মুখ খুললেন। উনি বললেন। আয়ু, এর জন্য সকাল সকাল ঢাকায় ব্যাক করলো? ও আসলে তোমার সাথে থাকতে চাচ্ছে না? থাকতে চাচ্ছে না।
এমন কিছু বলেছে? বললো তো। কি বলেছো? শায়লা চৌধুরী বেশ বিপাকে পড়লেন। কিভাবে সমুদ্রের ব্রেন ওয়াশ করা যায় এটাই ভাবলেন। যেহেতু তিনি অনেক বুদ্ধিমতী, কাজেই বুদ্ধিও বের করে ফেললেন। মুখটা কালো করে কিছুটা নাটকীয় ভঙ্গিমায় বলে, কথা তো ওর আব্বুর সঙ্গে বলেছিল। যা শুনলাম তাতেই মনে হলো আমি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছে। আই মিন সেপারেশন কিনা শিওর না, আমি নিজেও বুঝছিলাম না কিছু। সমুদ্র যেন কেমন মিইয়ে যায়, কপালের ভাঁজ দৃঢ় হলো। ছোট একটা ঝগড়া থেকে সোজাসাপটা বাবার সঙ্গে ডিসকাশন করে ফেললো যে সেপারেশন চাই ওর। গত রাতেও এই বিষয়ে নীরব থাকলো, আর সকালে উঠে আমাকে না জানিয়ে সিদ্ধান্ত তলব করে চলে গেল। যাওয়ার আগে একবারও নিজের নেওয়া সিদ্ধান্ত তো আগে সমুদ্রকে জানাবে। আজব, তার ঘুম থেকে ওঠার অপেক্ষাও করলো না, তার আগেই এত বড় সিদ্ধান্ত। শায়লা আন্দাজে ঢিল মেরে বলল, সেপারেশন চাইছি কিনা ও এটা আমি শিওর না বাবা। সমুদ্র যেন মিইয়ে আসা কণ্ঠে বলে, সেপারেশনই মনে হয়। তোমার সাথে কন্ট্রাক্টও করতে চায় না এমনটাই শুনলাম। সমুদ্র চকিত উঠে বলল, এটাও বলে গেছে যেন আমি কল না দিই। তাই তো শুনলাম, আমি ভুলও হতে পারি। সমুদ্র যেন ভীষণ আহত হয়। ঝড়ে পাখির পালক ভেঙে গেলে যেমন নড়বড়ে অবস্থা হয়, অমন দেখালো ওকে। শায়লা চৌধুরী ওর কাঁধে হাত রেখে বলল, তুমি টেনশন নিও না, আমি আছি তো। দেখি আয়োকে বুঝাই, এত সহজ নাকি সবকিছু। সমুদ্র কিছুক্ষণ নীরব থেকে বলল, আমিও চাই, ভালো লাগছে না। আপসেট হও না বাবা, আন্টি আছে না, সব ঠিক করে দিব। সমুদ্র ভদ্রতার হাসি দিয়ে বলে, পরিস্থিতি ঠিক করে দিলে ভাগ্য তো ঠিক করে দিতে পারবেন না। আমার মনে হয় বেটার হাফ ভাগ্য ভীষণ বাজে, যার সঙ্গে জড়ায় সেই বিরক্ত হয়ে সরে যায়। আয়না খুব ভালো একটা মেয়ে, সৎ মেয়ে, এর জন্য এমনটা বলছি না, মন থেকে বলছি। আপনি সত্যি খুব ভালো মনের মানুষ। এই প্রথম কোনো সৎমাকে দেখলাম নিজের স্টেপ মেয়ের গুণগান গাইতে। ও আমারই মেয়ে, তুমিও আমার ছেলের মতো আপন মানুষ। আচ্ছা শোনো, আমাকে একটু জানাবে কি ভাবছো তুমি ভবিষ্যৎ নিয়ে। আগে আয়নার সঙ্গে যোগাযোগ করো না, তোমার দশা আমার চেয়ে কে ভালো জানে। সো আমি বুঝিয়ে দিব কোনটা সঠিক তোমাদের জন্য। নাস্তা খেয়ে তারপর যাও। শায়লা আন্টি অনেক স্বাদ দেন, কিন্তু সমুদ্রের কেন যেন খেতে মন চাচ্ছে না। সে দ্রুত বেরিয়ে পড়ে ঢাকার উদ্দেশ্যে। বারবার ফোনে চেক দিল যদি আয়না কোনো মেসেজ দেয়, কিন্তু না, আয়নার নাম্বার থেকে কোনো কল বা মেসেজ কিছু আসেনি। সে গাড়ি ড্রাইভ করার সময় একবার ভুলবশত সামনের গাড়িতে লাগিয়েও দিল। সব কেমন গুমোট লাগছে। আয়না অ্যাকচুয়ালি চাচ্ছেটা কি? সে তো দূরত্ব দিতেই চাইলো, বিষয়টা দুজনের মধ্যে সীমাবদ্ধ রাখতো। ফাহাদ সাহেবকে কেন বলল সেপারেশন চাই? ওয়াই এ ডিরেক্ট সেপারেশন, তাও বিয়ের এক সপ্তাহ পরই? কিছুদিন আরও সময় নিত। যাকে ও যা ভালো বুঝে তাই সই। সে একা একা তো এই বিয়ে চালিয়ে যেতে পারবে না। আয়না নিজের বাসায় ফিরে আসে সকাল 9:30টার পর। রুমে এসে শুয়ে পড়ে। আলিয়া জেগেছিল। আপার এমন করুণ দশা দেখে জিজ্ঞাসা করলো, কি হয়েছে আপা? আয়না জবাব দিতে পারে না। আলিয়াকে কি বলবে? ও ভীষণ কষ্ট পেতে পারে, তবুও সত্যটা জানা উচিত। 2 দিন বাদে পরের মুখে শোনাচ্ছে, আজ আপনের মুখে শুনলে তা বেশি গ্রহণযোগ্য। কষ্ট পেলেও এখনই সবটা সামলে নিবে দুবোন। আয়না বলে ওঠে, বাবা ওই মহিলাকে বিয়ে করে নিয়েছে, তাও গোপনে, আরো কয়েক মাস আগেই, আমাদের না জানিয়েই। আলিয়া যেন আকাশ থেকে পড়ে। ক্ষণেই নিজেকে দ্রুত সামলানোর চেষ্টা করে। বিভিন্ন চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। তার শায়লা চৌধুরীর সঙ্গে বাবার আরো 3 বছর আগেই বিয়ে হতো যদি আপা ঝামেলা না করতো। কিন্তু আপা সে মিলে বাবার সঙ্গে ঝগড়াঝাটি করে। তারপর অনেক কাহিনী। একসময় আপা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলো। এরপর বাবা মন পরিবর্তন করলেন, বিয়ের সিদ্ধান্ত থেকে ফিরে আসেন। কিন্তু আলিয়া জানতো বাবা সম্পর্কটাকে নাকচ করেননি। নিজের বাবাকে নিয়ে সব বলতে বা ভাবতেও কেমন রাগ লাগে, কাজ আলাদায়। পূর্বাভাস পাওয়ার পরও সে মানতে পারে না বাবার দ্বিতীয় বিবাহ। কোনো সন্তানই চায় না সৎমা আসুক। এই ঘটনা যেন কিছুটা অভিশাপেরও অভিশাপ, যেন অভিশাপ কেউ কেউ অভিশাপ দিল। কিন্তু তার রিবা কি করার আছে? বাবা কি আর তার কথা মতো চলবে? বরং তাকেই বাবার আদেশ মেনে চলা লাগবে। বহু কষ্টে কান্না চাপিয়ে রাখে, নিজেকে শক্ত করে রাখার চেষ্টা চালায়, কিন্তু ও পারে না। এক প্রকার ডুকরে কেঁদে ফেলে। সে কাঁদো কাঁদো গলায় বলে, শায়লা আন্টি কি এখানে এসে আমাদের সঙ্গে থাকবেন? এহেন প্রশ্নে আয়নার যেন গা জ্বালা দিয়ে ওঠে। কোনোভাবে এ বাসায় ওনার উপস্থিতি সহনীয় নয় তার কাছে। চোখ ফেটে কান্না আসে তার। আলিয়া ছোট বোন হওয়া সত্ত্বেও তাকে সান্ত্বনা দিয়ে বলে, আপা, তুমি তো 2 দিন বাদে সমুদ্র ভাইয়ার সঙ্গে থাকবে, তোমার ওনার সাথে থাকতে হবে না। আয়না চোখ মুছে বলে, আলিয়া আমার খুব মাথা ব্যথা করছে, ঘুমোবো আমি। আচ্ছা, আমি যাই তাহলে। আলিয়া রুম ছেড়ে বেরিয়ে এসে বারান্দায় বিরস মুখে বসে থাকে। ওর কিছুই ভালো লাগে না।
মন খারাপ কিনা তাও বুঝে না, সব ফাঁকা ফাঁকা লাগে। এই দিনটা আরো 3 বছর আগেই দেখার ছিল, তবুও 3 বছর পর ঘটার পরও মানতে পারে না, চোখে জল আসে, বাবার উপর রাগ লাগে। মনে হলো আব্বুর সঙ্গে আর কোনোদিন কথাই বলবে না। ক্ষণে চমকে উঠে সে। এমন কথা আগে আপা বলতো, আপা সাপ বলে দিয়েছিল বাবা বিয়ে করলে ওনার সাথে কথা বলা বন্ধ করে দিবে। এই জন্য কি বাবা আপার এত দ্রুত বিয়ে দিয়ে দিল? তাদের ফ্যামিলিতে সবাই অনার্স শেষ করেই বিয়ে করে, তার ফুপুই বিয়ে পাশ করে সেই যুগে বিয়ে করেছিল। অথচ আপা ইঞ্জিনিয়ারিং পড়েও সেকেন্ড ইয়ারে বিয়ে দিয়ে দিল বাবা। যদিও সে বিরোধিতা করে, তাহলে কদিন বাদে তারও যদি বিয়ে ঠিক করে। মনের মধ্যে বেদনার চেয়ে ভয় বেশি কাজ করে। তার কেন যেন মনে হচ্ছে আপা ঝামেলা করতো জন্যই আপাকে জলদি বিয়ে দিয়ে দিয়েছেন। এছাড়া কারণ সে দেখছে না কোনো। সে নিজের ক্ষেত্রে মোটেও এত দ্রুত বিয়ে চায় না। তাহলে কি করবে? যত দ্রুত সম্ভব শায়লাকে মেনে নিবে? এটাও তো ভীষণ কঠিন একটা কাজ। সমুদ্র ফিরে এসে মাকে জানালো আজ অফিসে যাবে না। মিসেস রোদেলার ছেলের চেহারা দেখে চমকে উঠে। এ কি হাল বানালো চেহারার! এমন চোখ মুখ লাল করে রাখতো যখন ইউষার সঙ্গে ওর ব্রেকআপ হয়। আজ এতদিন পর এমন কি কষ্ট পেল যে ওর চেহারায় আগের মতো যন্ত্রণা ফুটে উঠল। মিসেস রোদেলা বলে, কি হয়েছে বাবু? সমুদ্র মাকে একদম কোনো বাড়তি প্রেসার দিতে চায় না। এক জীবনে মা বাবাকে কম দুঃখ দেয়নি, এখন চুপ থাকায় শ্রেয়। সে বলল, অসুস্থ লাগছে, কিছুক্ষণ ঘুমাবো, সেরে যাবে। সমুদ্র নিজের বিছানায় এসে গায়ে দিয়ে দিল। কেমন শূন্য শূন্য লাগছে। সারাটাক্ষণ কেবলই মাথায় আয়নার কথায় ঘুরপাক খাচ্ছে, আর কোনো চিন্তাই মস্তিষ্কে নেই। আচ্ছা, আয়না না বললো ওই সময় আই লাভ ইউ সমু, ভালোবাসি বলেও মাত্র একবার চলে যেতে বলায় সে চলে গেল? কই, সমুদ্র তো যায়নি। তার প্রথম প্রেম যখন বলেছিল ছেড়ে যাও, সে তো একবারে ছেড়েই যায়নি। তাহলে আয়না কেন এমন করলো? তাহলে কি সে ধরে নিবে মেয়েদের ভালোবাসা কিছুটা কচু পাতার বৃষ্টি ফোটার মতো? দূর থেকে দেখতে কি অদ্ভুত সুন্দর, কিন্তু একটু নাড়ালে কেমন সহজভাবে গড়িয়ে চলে যায়। অনেক চেষ্টা করেও সমুদ্রের ঘুম হলো না। সে উঠে বসে নীলা আর সায়নের সঙ্গে ভিডিও কলে কথা বলার ডিসিশন নেয়। ওরা দুজনকে অনেক ভালো বুঝে, অ্যাটলিস্ট আব্বু আম্মুর চেয়ে ভালো বুঝে। ছোটবেলার বন্ধু ওরা। যদিও বা সায়ন জার্মানিতে আছে, কিন্তু শত ব্যস্ততার পরও সমুদ্র আর নীলার কলও ইগনোর করে না। 3 বন্ধু একসঙ্গে ভিডিও কলে আসে। নীলার মেয়ে হয়েছে, সবে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে, তবু চোখে মুখে আনন্দের ছাপ ক্লান্তি ছাপিয়ে দিচ্ছে। ওরা সবাই কিছুক্ষণ গল্প করলো। এরপর সমুদ্র বলে, দোস্ত, আমি তো বিরাট এক সমস্যা পড়েছি। আবার কি করলি? এক জীবনে তোর নাটক দেখেই পাকিস্তানি ড্রামা বানানো যাবে। সমুদ্র বিরক্তিতে চধ্বনি প্রকাশ করে এরপর বলে, আয়নার সঙ্গে অনেক সমস্যা হচ্ছে, অ্যাডজাস্ট তো হলোই না, তারাই কেউ ডিভোর্স চায়। সায়ন বলে ওঠে, কষ্ট কি বেটা, এত দুর্যোগ পাড়ি দিয়ে বিয়ে করলে ভাবি ভাগলো কেন? ইয়ার তোর মধ্যে ঝামেলা আসছে দোস্ত, ট্রিটমেন্ট নে লাগলে। এখন কত চিকিৎসা বের হলো, তুই ডক্টর হয়েও বিনা চিকিৎসায় সফর করছিস। শায়ন, তোর আমি পিঠায় মেরে ফেলবো আচারের কথা বললে। ওই বেটা, বিয়ের 7 দিন পর এইসব কইলে মানুষ ওইসব ভাববেই। কই তুই জিগাইবি হানিমুনের জন্য কক্সবাজার নাকি সিলেট ভালো হবে, তা না তোর এখন ডিভোর্সের লয়ার চাই। সমুদ্র যতটা পারে রাগ নিয়ন্ত্রণ করে। এই সায়ন এত লেম কথা বলে। নীলা এতক্ষণ চুপ থাকে, এবারও বলে ওঠে, ডিটেলসে সব বলতো। সমুদ্র এ টু জেড বলল, কিছুই বাদ রাখে না। নীলা মাথায় হাত চাপড়ে বলে, এমন করলে তোর আর কোনোদিনও বউয়ের হাতে রান্না খাওয়া হবে না। সমুদ্র, কোন ধাতের মানুষ রে তুই? সায়ন বলে, একেবারে এত খাঁটি কথা বলার জন্য ভাবি ওরফে এক্স ভাবি একটা নোবেল রিজার্ভ করে। নীলা বলে, এমন করা ঠিক হয়নি। কারো ফিলিংস নিয়ে খেলাটা কি অন্যায় হচ্ছে না? সত্য গোপন রেখে কতদিন? সমুদ্র মাথা নিচু করে বলে, আমি ভালো রাখার অনেক চেষ্টা করি, কিন্তু ব্যর্থ হচ্ছে। নীলা পরামর্শ দিল, দেখ, ভুলেও যোগাযোগ অফ করবি না, একটা বোকামি হবে। অ্যাটলিস্ট চ্যাটে থাক, দেখা কর ওর সাথে। এইভাবে দূরে থাকলে ওই ডিভোর্সই শেষ ভরসা। ও নিজে নাকি বলছে যোগাযোগ করতে চায় না। নীলা বাজখাই গলায় বলে, তোরা ছেলেরা এমন কেন রে? মানে একবার পেয়ে গেলে ইফোর্ট একদম 0%, মানে একদম ফিক্সড, মানুষ যাই করবি থেকে যাবে এমন মনোভাব কেন রে? এত মিসবিহেভ করলি, ও রেগে গিয়ে কি এমন বললো তুমি মিয়া সব ছেড়ে দিয়ে বসে আছো? মানে কথা বলার ট্রাইও করবি, মিনিমাম ইফোর্টও দিবি না? ইউসার জন্য পারলে জান দিতি, আর এখন কিছুই করবি না। আয়না কি বানে ভাসে আসছে? বাল তুই একটা। সমুদ্র বলে, ওই মেয়েকে নিয়ে আর কিছু বলিস না, ওর জন্য জীবনটাই বরবাদ। সায়ন বলে, মেয়েদের জন্য ছেলেদের জীবন ধ্বংস হয়, এটা ইতিহাস সাক্ষী আছে। আর তোরা ফেসবুকে আইসিস ঢং মারো।
জেন্ডার রিলেটেড ইস্যু নিয়ে নীলা সায়নের মধ্যে ঝগড়া লেগে যায়। সমুদ্র কেমন আনমনে হয়ে ওঠে। আজ সারাটা দিন কেবল আয়নার জন্যই ভেবেছে সে। ইনফ্যাক্ট অন্য কেউ বা অন্য গুরুত্বপূর্ণ বিষয়ও ভালো লাগছে না। কি করবে সে? একবার কল দিবে, ওকে দেওয়া উচিত বোধ হয়। ল্যাপটপ সাইডে রেখে সে ফোন হাতে নিতে একটা ইমেল পেল। আয়না অফিসিয়াল ইমেলে পাঠিয়েছে, সেখানে লেখাও রিজাইন করতে চাইছে। ইমেল পড়ার পরই সমুদ্র ঘামতে লাগে। তাহলে শায়লা আন্টি ঠিক ছিল, আয়না আসলেই সবটা ছেড়ে দিতে চাচ্ছে। সমুদ্রের মাথার দুই সাইডে তীব্র ব্যথা অনুভব হলো, মাথায় ভো ভো আওয়াজ হচ্ছে যেন। আর কিছুদিন পরই ট্রেনিং সম্পূর্ণ হবে, এরপর সার্টিফিকেট পাবে। আর মেয়ে এই মাঝপথে কেন রিজাইন চাচ্ছে? ওর ইমেল দেখে মনটা আরো বিষিয়ে ওঠে। সে সাহস করে আয়নাকে কল দেয়। 3 বার কল হওয়ার পর আয়না রিসিভ করলো। ওর ভয়েস শুনে কেমন যেন অনুভূতি হলো সমুদ্রের। বুকের কোথাও সূক্ষ্ম ব্যথা ফিল হয়। দুজনাই চুপ থাকে, যেন চুপ থাকার প্রতিযোগিতা চলছে। আর লাভবান হচ্ছে সিম কোম্পানি। সমুদ্র বলে, ডিস্টার্ব করলাম নাকি? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, না বেশি সময় নেব না, মেল দেখলাম। অ্যাপ্রুভ করে দিন। সমুদ্র একটু নীরব থেকে সহসাই বলে ওঠে, আয়না শিওর? আর কটা দিন আসো, ট্রেনিং শেষ হলে আমি ম্যানেজ করে সার্টিফিকেট দিয়ে দেবো। অফিসে বাকি 3 মাস আসা লাগবে না। না, আমি আর আসবো না। অফিসে কয়েকদিন এক্সট্রা কোনো প্যারা দিব না, আসো, লাভই হবে। এই সময় রিসেন্ট করার কি মানে? সে জিজ্ঞাসা করতে চাইছিল সেপারেশন নিয়ে কি ভাবছে আয়না, কিন্তু মুখ দিয়ে কিছুই বের হয় না সমুদ্রের। কিভাবে আগাবে সে? ধ্যাত, মাথায় কিছু আসে না। আচমকা সে বলে, হ্যাপি ডিস্টেন্স। অন্যান্য কাপলরা হ্যাপি টুগেদার সেলিব্রেট করে, আমরা না হলে ডিস্টেন্স পালন করি। ফানি। ফোন কানে নিয়ে বসে থাকে ও প্রান্ত থেকে আয়না একদম চুপ। নিজেকে এত পরিমাণ বলদ মনে হচ্ছে। রাত 8টার দিকে আয়নার ফোন বেজে ওঠে। সে অতি দুঃখে পাথর হওয়ার মতো ভারাক্রান্ত হৃদয়ে যন্ত্রণা বিছিয়ে নিজের বেডে শুয়েছিল। সারাদিন মাথা ব্যথার অজুহাতে রুম ছেড়ে বের হয়নি। বিকেলের দিকে বলেছেন নাকে ব্যথা হচ্ছে, সহ্য করতে কষ্ট হচ্ছে জন্যে শুয়ে আছে। যদিও শারীরিক ব্যথার চেয়ে মনের ব্যথাগুলো বেশি পীড়াদায়ক তার জন্য। আজ বাবা নিজে ফিরে এসেছে দুপুরের পর। বাসার পরিবেশ একদম থমথমে নিস্তব্ধ, যেন কোনো নীরবপুরী। কিন্তু সাধারণত তারা সবাই বাসায় থাকলে অনেক হাসি মজা গল্প করে। আজ সবকিছুই ভিন্ন রকম। বাবা ইতিমধ্যেই 2 বার রুমে এসেছে, কিন্তু একবার আয়না ঘুমের ভান ধরে, দ্বিতীয়বার দেখেও একদম চুপচাপ শুয়েছিল। বাবা বার কয়েক ডেকেছে, কিন্তু সাড়া দেয়নি সে। ফোন আবার বেজে উঠতে সে বিরক্ত হলো। স্ক্রিনে সমুদ্র নাম দেখতেই তার আরও রাগ লাগে। এতবার কল দেওয়ার কি আছে ওনার? সবটাই ঢং। যখন ইচ্ছা যা মর্জি তাই করবে। সে ফোন রিসিভ করতেই ওপাশ থেকে বলল, একটু বারান্দায় আসো তো। কেন? এত প্রশ্ন করো কেন? আসো, গেলে দেখতে পাবে। না, পারবো না যেতে। হ্যাঁ, হ্যালো, তোমার রুমের বারান্দায় যেতে বলেছে, রকেটে করে নেপচুন গ্রহে যেতে বলা হয়নি। ইচ্ছে নেই। এত অলস কেন তুমি? আমি বসুন্ধরা থেকে মিরপুর আসলাম, আর তুমি রুম ছেড়ে বারান্দায় আসতে পারবে না? আয়না এতক্ষণ খুব বিরক্তি নিয়ে কথা বলছিল। যখনই কানে ভাসে উনি এসেছেন, ও অবাকে শেষ পর্যায়ে চলে যায়, প্রশ্ন করে, আপনি এসেছেন? কি মনে হয়? আয়না কথা বাড়ালো না, সঙ্গে সঙ্গে বারান্দায় গিয়ে উপস্থিত হলো। বারান্দার গ্রিলের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে রাস্তার ওই পাশে সমুদ্র ফোন কানে নিয়ে দাঁড়িয়ে আছে। ব্যস্ত রাস্তা, কোলাহলপূর্ণ। সেকেন্ডে 3টা রিক্সা পার হচ্ছে। তবুও আয়নার একটু হলেও ভালো লাগলো। সে তবুও কঠোর গলায় বলে, কেন এসেছেন? অফিস থেকে ফেরার পথে তোমার বাসার সামনেই গাড়ি আটকে গেল, আর ইঞ্জিন চালু হচ্ছে না। তাই নাকি? আমার বাসার সামনে ইঞ্জিন নষ্ট হলো? হুম। আয়নার তখন এত মেজাজ খারাপ হলো, সেই সাথে তিরতির করে একটা ভালো লাগার আবেশ ছুঁয়ে যায়। অ্যাটলিস্ট ভুজুং ভাজুং বলে হলে এসেছ তো। আয়নার একবার মনে হয়েছিল ওনার আসলে এই সম্পর্কটা নিয়ে কিছু যায় আসে না, নাহলে গত রাতে এত সহজেই কেন বলল সবকিছু শেষ করতে চায় কিনা। সমুদ্র ওপাশ থেকে বলে, হ্যালো। তখনও রাস্তা থেকে উপরের দিকে হাত নাড়ছিল হ্যালো বলার ভঙ্গিমায়। অক্টোবরের মাঝামাঝি, কিন্তু খুব একটা গরম ভাব নেই। একটা শান্ত ভ্যাবসাহীন আরামদায়ক বাতাস বইছে। তোমার দারুণকে নিয়ে একটা পার্সেল পাঠিয়েছে, নিয়ে নাও। পার্সেল কি জন্য? কিসের পার্সেল? আয়নার প্রশ্নে বেশ বিপাকে পড়ে সে। মেয়েটা একদম ছোট বালিকার মতো, সবকিছুতেই কেন কেন করে মাথা খায়। সে সহজভাবে না বলে পেঁচিয়ে উত্তর দিল, ডেলিভারি ম্যানের জব নেব পার্ট টাইম, তাই একটু এক্সপেরিমেন্ট করলাম, কেমন হলো? আয়না ঠাস করে ফোনের লাইন কেটে দেয়। এ ধরনের ফাজলামো ভালো লাগে না একদম। সমুদ্র রাস্তা থেকে ইশারা করে বুঝায়, কি হলো, কেন ফোন কাটলে? আয়না উত্তর না দিয়ে বারান্দা থেকে ফিরে এসে দরজা লাগিয়ে দেয়। আয়না রুমে আসতে আলী এক প্রকার হুড়োহুড়ি করে একটা বক্স হাতে রুমে ঢুকে এরপর বলে, আপা, তোমার জন্য গিফট এসেছে, দেখো। আয়না বক্স খুলতেই অবাক। অনেকগুলো কিটক্যাট, ছোট বড় সব সাইজের চকলেটের প্যাকেট, আর ভেতরে একটা হোয়াইট লিলির বুকে। অবশ্য নোট দেওয়া নেই কোনো, তবে আয়নার ধারণা ডাক্তার সাহেব কোনো কারণে অনুতপ্ত বা সরি বোধ করলে ফুল উপহার দেয়।
তখনই বেল বেজে ওঠে। গেটে মনে হয় ফাহাদ সাহেব খুললেন। বাইরে থেকে পুরুষালী আওয়াজ ভেসে আসে, নিশ্চয়ই সমুদ্র এসেছে। আলিয়া বেরিয়ে যায় দেখার জন্য। আয়না চুপচাপ রুমেই বসে, কিন্তু ওর নিজের স্বভাবেও চঞ্চলতা আছে। সে বসে থাকতে পারল না, বের হয়ে আসে রুম থেকে। সমুদ্র তখন ফাহাদ সাহেবের সঙ্গে বেশ সিরিয়াস ভঙ্গিতে কথা বলছিল। আয়নাকে আসতে দেখে দুজনার দৃষ্টি ওর দিকে গেল। ফাহাদ সাহেব সামান্য হাসলেন মেয়েকে দেখে। সারাদিনে কেবল রুম থেকে বের হলো, নিশ্চয়ই সমুদ্র এসেছে খবর পেয়েই বের হলো। আয়নার মনে হচ্ছে তার বের হওয়াই ঠিক হয়নি। সমুদ্রকে দেখার তো কিছু নেই। ওই ফালতু থার্ড ক্লাস ছেলেটাকে এক ঝলক দেখতে আসার দরকার ছিল না। বাসার সবাই তাকে এলিয়েনের মতো ট্রিট করছে। এত অদ্ভুতভাবে তাকিয়ে কেন আছে সবাই? ওর কেমন আনইজি লাগলো। সমুদ্রই কথা বলে ওঠে। শুনলাম তোমার নাকি ভীষণ মাথা ব্যথা, ওষুধ খাবে এখন? আয়নার এহেন প্রশ্নে মেজাজ আরো বিগড়ে গেল। আরে বাবা, কোন ডাক্তার কি কোনোদিনও রোগীকে জিজ্ঞাসা করে যে মিস রোগী আপনি কি এখন মেডিসিন নেবেন? আজব তো। আয়না ওর দিকে তাকাতেই দেখে সমুদ্র আগে থেকে ওর পানে চেয়ে আছে। আয়না দ্রুত রুমে ফিরে আসে কিছু না বলে। সমুদ্র একটু পর আয়নার রুমে ঢুকে, হাতে একটা কালো ব্যাগ। এখানে ওর কিছু প্রয়োজনীয় হেলথ ইকুইপমেন্ট থাকে। এই ব্যাগটা ওর খুব প্রিয় একটা ব্যাগ। ইন্টার্ন করার টাইমে ওর প্রিয় প্রফেসর উপহার দিয়েছিল এটা। আয়না তখন রুমে বসে কেবল একটা কিটক্যাট মুখে দিয়েছে। এমন সময় সমুদ্রের সাথে দ্বিতীয় দফায় সাক্ষাৎ ঘটে। সে দ্রুত নড়ে চড়ে বসে টেবিল থেকে ওড়না নিতে ধরবে, এমন সময় সমুদ্র শুধালো, থাক, ওড়না না নিলেও হবে, আমিও তো এসেছি, আমার সামনে ওড়না নেওয়া লাগবে না। কথাগুলো বেশ স্পষ্ট আর কেমন অধিকার বোধ স্বরূপ বলল। বলার ধাঁচেই যা প্রকাশ পাচ্ছে, কিন্তু আয়নাও কম যায় না। সে সঙ্গে সঙ্গে টেবিল টান মেরে একটু ঝামটা মেরে ওড়না গায়ে জড়ায়। টেবিল থেকে এক ঝটকায় নেওয়ার ফলে পাশে দাঁড়িয়ে থাকা সমুদ্রের হাতে লাগে। আয়না দেখেও যেন দেখে না। ইগনোর করে করে সমুদ্রের অন্তরে জ্বালাপোড়া আরো বাড়াচ্ছেও। সমুদ্র এতদিন পড়ে এসেছে গ্যাস্ট্রিকের জন্য, পেটে বুকে জ্বালা হয়। আজ এক অভিনব গ্যাস্ট্রিক আবিষ্কার করে সে। এটা মনোগ্যাস্ট্রিক। মনের মধ্যে জ্বালাপোড়া শুরু করে। তার ধ্যান ভাঙে। সমুদ্রের কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে। এমন অনুভূতি খুব খুব তাড়া করে। চোখ গেল আয়নার হাতের দিকে। ওই তো এখনো তার নামের অক্ষরগুলো জলজল করছে আয়নার হাতের তালুতে। মুহূর্তের মধ্যে কেমন অজানা জেদ চাপে। খুব সেপারেশন চাই তোমার? চাইলেই বুঝি খুব দিব? আমাকে তো বলার সাহস পাচ্ছ না। সমুদ্রের কেমন আয়নার উপর বড্ড জোর খাটাতে মন চাচ্ছে। এমন উদ্ভট সব অনুভূতিকে দমিয়ে নিয়ে বলে। হলুদ খামটা দেখেছো? আয়না ভ্রু কুচকে বলে, কোন হলুদ খাম? সমুদ্র তার দেওয়া বক্স থেকে কিটক্যাট সরিয়ে একদম শেষ প্রান্ত থেকে একটা খাম বের করে দেয়। এরপর বলে, তোমার দিনমোহর সেদিন দেওয়া হয়নি তো, তুমিও চাওনি। আয়নার হাতে ধরিয়ে দিল। আয়না একবার ওর দিকে তাকালো। সমুদ্র আচমকা ওর নাকফুলের জায়গায় হাত রাখলো। আয়না কেঁপে ওঠে কিঞ্চিত ও শুধালো, সোয়েলিং তো হয়নি, তাহলে নাকফুল খুলে ফেলেছে কেন? এমনি। নাক ফুরানোর জায়গা বন্ধ হয়ে যাবে, কিন্তু রক্ত জমাট বেঁধে তখন আর নাকফুল ঢুকবে না। না ঢুকলে নাই। বেশ ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে ও। সমুদ্র বুঝে কালকের রাগ সবটাই ওই নাকফুলের উপর দিয়ে যাচ্ছে। ওটা সমুদ্রের দেওয়া উপহার ছিল বটে, আর মেয়ে যে পরিমাণ রেগে বোম হয়ে আছে, নাকফুল পড়তে বললে বারান্দা দিয়ে রাস্তায় ফেলে দিলেও দিতে পারে। সমুদ্র ইচ্ছে করে ওকে চেতানোর জন্যে বলে, অবশ্য নাকফুলে তোমাকে মারাও না, তেমন অযথাই করেছিলাম, বউটা উচিত ছিল, বুদ্ধিমতী হলে বুঝতে। আয়নার এত রাগ উঠল। আয়না কি পড়বে না পড়বে, কাকে কোন নামে ডাকবে, এসব ওর একান্তই ব্যক্তিগত ব্যাপার। ওনার কিছু বলাই তো বেমানান, সেখানে ব্যাটা উল্টোপাল্টা মতামত দেয়। আয়না ধাপ করে উঠে দাঁড়িয়ে খ্যাপাটে বাঘিনীর ন্যায় ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। এক প্রকার রাগ নিয়ে নাকফুলটা নাকে বসাতে গিয়ে বেকায় দেয়, ব্যথা পায়, আর মুখ ফুটে অস্ফুটে আউ বলে ওঠে। সমুদ্র হন্তদন্ত পায়ে এগিয়ে এসে ওর কাঁধ ধরে নিজের দিকে টেনে এনে বলল, আমাকে বললে তো ঠিকঠাক মতো পরিয়ে দিতাম। আয়নার কাছে ওনার সবকিছু, এই যে অতিরিক্ত কনসার্ন, সবকিছুই যেন আলগা ঢং, লোক দেখানো প্রীতি মনে হচ্ছে। সে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালে ক্ষণে সে ওর থুতনিতে হাত রেখে এদিক ঘুরিয়ে খুব সাবধানে নাকফুল পরিয়ে দিয়ে সেখানটায় হাত বুলায়। এরপর বলে, যার উপর আগ্নেয়গিরির মতো রেগে ফুসছ, সে জলজান্ত সামনে আছে, পারলে তার উপর রাগ দেখাও, অন্য কিছুর উপর রাগ দেখাতে হবে না। এরপর টুক করে ওই জ্বলতে থাকা নাকফুলের উপর একটা আলতো করে চুমু খেলো। এরপর বলে, নাক বোঝা, এর জন্য ঠিকঠাক আরাম করে ভারী কিছু দিতে পারলাম না। আয়নার এত মেজাজ খারাপ হয়, সে সঙ্গে সঙ্গে বাজকায় গলায় বলে, বোচা নাক নিয়ে এত সমস্যা থাকলে বিয়ে কেন করলেন? খাড়া নাকওয়ালা মেয়ের কাছে যান, এক্ষুনি বেরোন আমার রুম থেকে। সমুদ্র হাসি আটকাতে পারে না। কালকে থেকে পরিস্থিতি এত বাজে যাচ্ছিল যে হাসার মতো পরিবেশ ছিল না, কিন্তু এই মুহূর্তে দম ফাটানো হাসি পাচ্ছে। মানুষ নিজের বোচা নাক নিয়েও এত অবসেসড হয়?
আয়নাকে আর রাগানো ঠিক হবে না ভেবে সে রুম ছেড়ে বের হলো, কিন্তু একেবারে চলে যায় না। ফাহাদ সাহেবের সঙ্গে কিছুক্ষণ কথা বলে জানলো আয়না ওর বাবার উপরও রেগে আছে। সমুদ্রের মনে হচ্ছে আজ বুঝি রাগ দিবস, দেখি সুযোগ পেলে ওকে হ্যাপি অ্যাংরি ডে উইশ করে আরও খেপাতে হবে। সমুদ্র মনের ভুলেও শ্বশুরকে সেপারেশন নিয়ে কিছু জিজ্ঞাসা করেনি। নতুন জামাই সে, এসব জিজ্ঞাসা করা মানে হলো কিছুটা এমন নিজে থেকে কুমিরের জন্য খাল কেটে সেই খালে সোফার এসির ব্যবস্থা করা। আকবারায় বিপদ ডাকার মতো নির্বোধ হওয়া যাবে না, এজন্য কৌশলে সেপারেশনের এন্টি দেনমোহর বুঝিয়ে দিয়ে তাদের বিয়ের ভিত্তি আরও মজবুত করতে উঠে পড়ে লেগেছে। নিজের কামাই করা টাকা দিয়েছে দেনমোহরে, অধিকার তো আছেই। আজ থেকে আরও এক ধাপ বেশি এগিয়ে গিয়ে আরও বেশি অধিকারের ভাগিদার হলো। ফাহাদ সাহেবের সঙ্গে বসে টিভি দেখতে বসে সে। একটু পর ফাহাদ সাহেব উঠে পড়লেন। মনটা বড় উসখুস করছে সমুদ্রের। আয়নাকে দেখলে এক কাপ চা বানাতে বলবে। রুমে যেতেও খানিক লজ্জা লাগছে। কিছুক্ষণ পর আয়না বের হয়। ওকে দেখে বোঝার উপায় নেই ওর মনে কি ঝড়টাই না গেছে। বেরিয়ে এসে দেখলো সমুদ্র টিভিতে খেলা দেখছে। মুখের এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে নিশ্চয়ই বাংলাদেশ আজ খুব বাজে খেলছে। সমুদ্র আয়নাকে দেখা মাত্রই টিভি অফ করে দেয়। আয়না প্রশ্ন করে, অফ কেন করলেন? বউ সামনে থাকলে টিভি দেখা ঠিক হবে না। আয়না বিরক্ত হয়ে চলে যায়। ফাহাদ সাহেব সবকিছুতেই মাত্রাতিরিক্তভাবে বাড়াবাড়ি করেন। আজ নিজের বাসা জ্বলছে, নিজের মেয়ে রেগে আছে, তবুও মেয়ে জামাই আপ্যায়নে কমতি রাখেন না। সমুদ্রকে কল করেছিলেন তিনি এমনি কথাবার্তার জন্য। কথার ফাঁকে বললেন আয়না সারাদিন মাথা ব্যথার জন্য শুয়ে আছে। এটা শুনে সমুদ্র আসবে বলে জানায়। এরপর তিনি হালিমা বুয়াকে দিয়ে খাসির মাংস, মুরগির মাংস আর রূপচাঁদা মাছ রান্না করতে বলেন। সমুদ্রকে ডিনার করতে দিলেন, কিন্তু নিজে না খেয়ে রুমে ঢুকে পড়ে। সমুদ্র অল্প খেয়ে আয়নার রুমে যায়। আয়না তখন বেডের উপর অযথায় গোছানো কাপড়গুলো ভাঁজ খুলে ফের গুছাচ্ছে। এসব ইচ্ছে করে করছে যেন ব্যস্ত থাকা যায়। সমুদ্র গিয়ে একটা গুছিয়ে রাখা ওড়না হাতে নেয়। এরপর বলে, গোছানো জিনিস এলোমেলো কেন করছো? আমার কাপড় আমি যা ইচ্ছা করবো, আপনার কি তাতে? আমার বউয়ের কাপড়, তাই এত কিছু। তোমরা একটা ওড়না নিয়ে যাই। ওনা দিয়ে আপনি কি করবেন? কিছু করবো না, জাস্ট আমরা আলমারিতে রেখে দেবো। আমার মতো আমার আলমারিও বিবাহিত ব্যাচেলর, মেয়ে কাপড়ের ছোঁয়া চাই ওর। কি কান্নাকাটি করে প্রতি রাতে জানো না তো। সেদিন বলছিল আমার কাঠের দাগে আর জেন্টস প্যান্ট চাই না, মেয়েদের কাপড় সাজিয়ে রেখে আমাকে ক্ষমা দাও। এর জন্য নিয়ে যাচ্ছে তোমার ওড়না। আলমারির দুঃখে আমিও দুঃখিত। আয়নার এত পরিমাণ হাসি আর মেজাজ গরম দুটো একসঙ্গে হলো। আচমকাই সমুদ্র তার হাত টেনে ধরে নিজের সামনে দাঁড় করায়। এরপর বলে, আর কত রাগ করে থাকবে? আয়নার সত্য বলতে সমুদ্রের উপর রাগ অনেকখানি কমে এসেছে। ওর এক্সপেকটেশন এত ডাউন ছিল, ভেবেছিল সমুদ্র আর কোনোদিন আসবেই না, ফোনও দিবে না, কিন্তু ও এসেছে। এতেই খুশি আয়না। ওর লাইফে প্রথম পুরুষ হলো সমুদ্র। ওর উপর অটোমেটিক রাগ কমে আসে, কিন্তু অভিব্যক্তিতে প্রকাশ পায় না। সমুদ্র ওড়না টান মেরে পকেটে ঢুকালো। আয়না অসন্তোষ দৃষ্টিতে তাকিয়ে থাকে। দাঁতে দাঁত চেপে বলে, আমার ওনা ফেরত দিন। লাগবে আমার। আয়না মনে মনে ভাবে, এই লোকটা তো পিকুলিয়ার কেন? উফ, ওড়না দিয়ে তার কাজটা কি? মরে যাচ্ছে এক্ষুনি চারটে ওড়না ওনার গলা ঝুলিয়ে দিতে যথেষ্ট। কিয়ৎক্ষণ পরে সে আয়নার দিকে ঝুঁকে এসে ওর কোমর আলতো করে ধরে, মুখে চোখে ঠোঁট গোল করে ফু দেয়। নিজের মুখটা একটু সামান্য আগাতে সিগারেটের বাজে গন্ধ ভেসে আসে। বিরক্ত হয় আয়না। ডাক্তার হয়েও সিগারেট খায়, তার উপর ওর একদম সিগারেটের স্মেল পছন্দ না। সিগারেটের গন্ধে তো আপনার পাশেই থাকা যাচ্ছে না, প্লিজ দূরে সরেন। সমুদ্র বলে, ঘরে বউ আসলে সিগারেটের প্যাকেট ভুলেও খুলে দেখবো না, তখন তো অন্য প্যাকেট খুলতেই টাকা হয়ে যাবে। অন্য প্যাকেট বলতে কি মিন করছেন? কাপড় আর থালা বাসন মাঝের সাবানের প্যাকেট। ডাবল মিনিং কেন নিচ্ছ? আয়না পাগলের কথায় সাড়া দেওয়ার প্রয়োজন মনে করে না। তোমার বাবা ডিনার করালো, কিন্তু ডেজার্ট তো দিল না। আয়না ভ্রু কুচকে তাকাতেই ওকে মুহূর্তের মধ্যেই সমুদ্র নিজের বাহুডোরে আবদ্ধ করে নেয়। আয়না পিলে চমকে উঠে দূরে সরে আসতে চায়। সমুদ্র বাধা মানে না। দরজা খোলা। আচ্ছা, আপনার কি কাণ্ডজ্ঞান নেই? কমন সেন্সের অভাব আপনার। সমুদ্র চোখ বুলিয়ে দেখে আসলেই দরজা অল্প একটু ফাঁকা হয়ে খোলা আছে। আফসোস হলো তার কেন লক করে আসলো না ভেতরে। ম্যাডামের রাগ অনেকটাই কমে গেছে, ভালো সুযোগ ছিল, এটাও হাতছাড়া হলো। ধ্যাত, দরজাটার উপর এতটা রাগ উঠলো, পারলে দরজা ভেঙে গুড়িয়ে দিত। সে নিজের পক্ষে সাফাই গিয়ে বলে, ঘরে জামাই থাকলে তোমার ফ্যামিলির কেউ আসবে না, ট্রাস্ট মি। সরেন তো। তারপর সে বলে, অন আ সিরিয়াস নোট, তুমি দুপুরে খাওনি, এর জন্য তোমার বাবা সহ পুরো পরিবার না খাওয়া। সবাই তোমার জন্য না খেয়ে আছে। তোমার দাদা ভাইয়ের গায়ে জ্বর, কাশছে অনেক, তিনিও খাননি। এইভাবে বেঁকে বসে থেকে ওদের কষ্ট দিও না, একসাথে সবাইকে নিয়ে ডিনার করো।
সমুদ্র আরও টালবাহানা করতো আজ থেকে যাওয়ার জন্য, কিন্তু হঠাৎ কোথা থেকে মিলি ছাড়া পেয়েছে। ও ফাঁকা অংশ দিয়ে আয়নার রুমে ঢুকে পড়ে। সঙ্গে সঙ্গে সমুদ্র বিড়াল দেখা মাত্রই চিল্লাপাল্লা শুরু করে। ওকে দেখে মনে হচ্ছে কেউ সমুদ্রের লেজে আগুন জ্বালিয়ে দিয়েছে। মিলিও কেন যেন বেশ মজা পাচ্ছে। সে সমুদ্রের দিকেই ছুটে যায়। সমুদ্র দ্রুত বিছানায় উঠে পড়ে এরপর ভয়ার্ত সুরে বলে, বিড়ালকে বের করে দাও না প্লিজ, ওকে সরাও। আয়না এতক্ষণে সমুদ্রকে সাহায্য করার কোনো পন্থা পায় না, হলে এই লেজকাটা শিয়ালটাকে কোনোভাবেই যুক্তি দিয়ে হারানো যায় না। সে মিলিকে কোলে তুলে নিয়ে বলল, মিলি কেন যাবে? এটা মিলির বাসা। যারা বিড়াল ভয় পায় তারা যাক। সমুদ্র বেড থেকে নামতে চাইলে ফেরও মিলিকে ছেড়ে দিল। মিলির কাছে সমুদ্র কিছুটা জোকারের মতো বোধ হয়। মিলি লেজ নাড়িয়ে হাঁটা দিলেও লাফালাফি করে। খুব মজার ঘটনা। মিলি লেজ নাড়িয়ে সমুদ্রের দিকে ছুটে। সমুদ্র দ্রুত বেডে উঠে পড়ে। আয়নাকে উদ্দেশ্য করে বলে, এই প্লিজ ওকে সরাও। না, মিলি এখন খেলবে। আপনার সমস্যা কেন এতে? সমুদ্র বলে, তুমি বিড়ালটাকে করে নাও, আমি যাচ্ছি, উইথ ওয়ান কন্ডিশন, ভুলেও ওকে ছেড়ে দিবে না। আচ্ছা। সমুদ্র বেড থেকে নেমেছিল, কিন্তু আয়না মিলিকে ছেড়ে দেয়। কন্ডিশন মানে না কোনো। বেচারা সমুদ্র পায়তারা করছিল আজ বউয়ের বাড়ি রাতে থেকে যাবে, কিন্তু ভাগ্য অসহায় হলে যা হয় আর কি। এই বয়সে এসেও বিড়ালের ভয়ে আয়নার বাসা থেকে এক প্রকার ছুটে বেরিয়ে আসে সে। বিড়ালটাও খুব পাজি, তাকে দেখেই তার পিছু ছুটে। কেন রে ভাই, কি দোষ তার? গত দুদিন ধরে আয়নাদের বাসার পরিবেশ খুব একটা অনুকূল অবস্থায় নেই। সময় মাফিক সব হচ্ছে, কিন্তু তবুও ঝড়ে ভেঙে পড়া গাছের মতো করুণ দশা সবার। ফাদ সাহেবের দ্বিতীয় বিয়ের খবর বয়োজ্যেষ্ঠদের গুটি কয়েকজন জানতেন, তবে এখন খোলাসা হওয়ার পর ফ্যামিলির সকলে জেনে যায়। আয়নার সবচেয়ে আশ্চর্য লাগে, বেশিরভাগ মানুষই ফাদ সাহেবের পক্ষ নিয়ে কথা বলে সরে পড়ছে। গ্রামের বাড়ি থেকে এক ফুপু কল দিয়েছিল, ইনিয়ে বিনিয়ে কিছু সৌজন্যমূলক কথা বলল, এরপর সরাসরি জিজ্ঞাসাই করে ফেলে, শুনলাম ফাহাদ ভাইসাব আরেকটা বিয়ে করছে। মেয়েদের বিয়ে দেওয়ার বয়সে নিজেই বিয়ে করলো। আয়নার ওই সময় ভীষণ রাগ, কষ্ট, ক্ষোভ, বেদনায় মন বিষিয়ে ওঠে। উনি অবশ্য পরে বলছিল বিয়ে করে নাকি ভালো করেছে, একা কতদিন থাকা যায়, এইসব কিছু ভালো সুশীল কথা বলে দ্বিতীয় দফায় খোঁটা মেরে জিজ্ঞাসা করলো, তার নতুন জামাই আর নতুন বউ নিয়ে গ্রামে আসিও, নতুন মানুষদের গ্রাম ঘুরায় নিয়ে যাই। আয়না হতভম্ব হয়ে পড়ে। মানুষজন এভাবে কেন তাকে খোঁচা মেরে কথা বলছে? বলবেই বা না কেন? তবে কেউ কি একবারও তাদের দু বোনের দুঃখ বোঝার চেষ্টা করে না? আয়নার মন খুব খারাপ হয়, কেমন বিষাদে ছেয়ে যায় মন। এতটাও মডার্ন না যে মায়ের রিপ্লেসমেন্টকেও সয়ে নিবে। সকালের নাস্তার জন্য ফাহাদ সাহেব আয়নাকে ডাকতে আসলেন। গত দুদিন ধরে দুই বোনের কেউই ঠিক মতো তার সঙ্গে কথাও বলছে না, খাওয়া দাওয়া করছে না। ফাহাদ সাহেব নম্র গলায় আয়নার রুমের দরজা ধাক্কালেন, তারপর বলে ওঠে, আয়ু, নাস্তা করতে এসো, ক্লাস আছে না আজকে? আয়না জবাব দেয় না ভেতর থেকে। ফাহাদ সাহেব দরজা খুলে ভেতরে উকি দেন। ওই সময় আয়নার একটু আগের বলা কথাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছিল, আর এখন বাবাকে দেখা মাত্রই রাগের মাত্রা যেন ফুটন্ত তেলে পানির ছিটা দেওয়ার মতো। বাবার জন্য তাকে সবাই যা ইচ্ছে তাই বলছে, অপমানিত হওয়ার সুযোগ করে দিল। সে ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, আব্বু তুমি এক্ষুনি আমার রুম থেকে যাও, তোমার চেহারা দেখতে ইচ্ছে করছে না আমার। ফাহাদ সাহেব বেশ খানিকটা আহত হলেন, সেই সঙ্গে হতবুদ্ধি হয়ে পড়েন। আয়নার স্বভাব তো খুব শান্তশিষ্ট ধরনের, ঝগড়াঝাটির মধ্যে ও নেই, বরং মিষ্টিভাষী আর হাসি খুশি ধরনের। আয়নাকে এভাবে চিল্লাতে দেখেনি এর আগে, বরং তাদের বাসায় এমন চিল্লাপাল্লা অশান্তির আগে কখনোই হয়নি। কাজে আয়নার চিৎকারের আওয়াজে ফাহাদ সাহেবের মা সালেহা বানুও এগিয়ে আসেন দেখার জন্যে। আয়নার চোখে তখন জল ছিল, সে আবারও চিৎকার করে বলে, তুমি এখনো কেন আমাদের বাসায় আসো? যাও তোমার দ্বিতীয় স্ত্রীর কাছে যাও, এক্ষুনি যাও বাবা, আর কোনোদিন আমাদের কাছে আসবে না। ফাহাদ সাহেব বুঝলেন আয়না এখনো রেগে আছে। রেগে থাকাটা অস্বাভাবিক না। শাইলাও অগ্রিম জানিয়ে দিয়েছে, যেহেতু সংবাদ পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করেনি, নীরব ছিল, কাজেই বাসায় গিয়ে পরবর্তীতে ফাহাদের সঙ্গে দুর্ব্যবহার করতে পারে। জানার পর বুঝে পাচ্ছিল না কি করা উচিত। আবার অন্য কারো বাসায় ছিল সঙ্গে নতুন জামাই, সবটা চেপে গেছে। বাসায় যাওয়ার পর তোলপাড় শুরু হবে। শাইলার কথাই ঠিক হলো। 3 দিন ধরে বাসার পরিবেশ অস্বাভাবিক। আয়না বাবার সামনেই দরজা লাগিয়ে দেয়। ফাহাদ সাহেবকে সালেহা বানু সান্ত্বনা দিয়ে বলে, আয়ু বুবুর মনটা খুব নরম, এই জন্য কষ্ট পাচ্ছে বেশি। ওর ব্যবহারে মনে কিছু নিস না। না, মনে কিছু নেইনি, বুঝতে পারছি ওর খারাপ লাগবে। ফাহাদ সাহেব আলিয়াকে ডাকলেন, কিন্তু আলিয়াও ঘুমিয়ে আছে। উনি একাই নাস্তার টেবিলে বসে পড়লেন। 2 মেয়েকে নিয়ে গভীর চিন্তায় মগ্ন সে। খাওয়ার মাঝে বলে ওঠে, আম্মা, অফিসের কাজে চিটাগাং যেতে হবে 3 দিনের জন্য, লকারে টাকা আছে, প্রয়োজন হলে খরচ করবে। এরপর হালিমা বুয়াকে ডাক দিলেন। হালিমা বুয়া রান্নাঘর থেকে বের হয়ে আসেন দ্রুত। ফাহাদ সাহেব বলেন, হালিমা আপা, এই 3 দিন বাসায় মাছ রান্না করবেন না, ওদের 2 বোনের মাছ পছন্দ না।
ওরা যা খেতে চায় ড্রাইভারকে দিয়ে বাজার করে রান্না করে দিবেন। আচ্ছা বাইসাব। ফাহাদ সাহেব ফের আয়নার রুমের সামনে গিয়ে বলল, আয়ু আমি যাচ্ছি অফিসের কাজে 3 দিনের জন্য চিটাগাং। দাদা দাদির যত্ন নেবে। বন্ধ দরজার ওপাশ থেকে কোনো সাড়া এলো না। আলিয়ার যখন ঘুম ভাঙে তখন বেলা 11টা। ঘুম থেকে উঠেই দেখে রুমের মধ্যে হালিমা বুয়া কাপড় ভাঁজ করছে। ওনার ইতিমধ্যেই দুপুরে রান্নাবান্না শেষ বোধহয়। 12টার পর থেকে হালিমা বুয়া টিভি দেখা শুরু করে। সব কাজ শেষ করে আলিয়া উঠে বসে বলে, আজকে নাস্তা কি? হালিমা বুয়া বলে। আলিয়া চোখ কচলে ফোন হাতে নিতেই সামান্য অবাক হয়। শ্রাবণ মেসেজ পাঠিয়েছে। শ্রাবণের মেসেজ দেখতে একটু ভালো লাগে। পরক্ষণে ফোন রেখে দেয়, সিন করে না। শ্রাবণ হলো আপার শ্বশুর বাড়ি থেকে আসা গেস্টের কার যেন ছেলে। মেহেদির দিনে একসঙ্গে অনেকক্ষণ ছিল তারা, সেই সুবাদে পরিচয়। এরপর হুট করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো। দেন প্রায় প্রতিদিনই মেসেজ দেয়। আলিয়ারও অবশ্যই ভালো লাগে ওর সাথে কথা বলতে। এর আগে কোনোদিনও এইভাবে কোনো ছেলের সঙ্গে চ্যাট করেনি, কারণ বাবার স্ট্রিক্ট বারণ আছে, কোনো ছেলের সঙ্গে প্রেম করা যাবে না। তবে বাবা নিজেই যে কাজটা করলো, এরপর আলিয়ার বাবার উপর ভীষণ ক্ষোভ। সেই ক্ষোভ থেকেই বাবার বানানো সব রুলস ব্রেক করার জন্য উঠে পড়ে লেগেছে সে। এতদিন শ্রাবণকে খুব একটা পাত্তা দেয়নি, কিন্তু গত 2 দিন ধরে ওর সাথে ভাব জমাচ্ছে। আলিয়া ঠিক করেছে সে হয় পালিয়ে বিয়ে করে বাবাকে শিক্ষা দেবে, আর তা না পারলে বাবার পছন্দ করা ছেলেকে ডিচ মেরে বিয়ের দিন সব সোনাদানা নিয়ে ভেগে যাবে। এতেও বাবা অনেক বেজ্জতি হবে। এভাবে প্রতিশোধ নিতে চায় সে, কিন্তু পালাবে যে কার সাথে পালাবে? লাগে যে সঙ্গে তো আর পালাবে না। একটা বয়ফ্রেন্ড তো লাগবে, কই থেকে পাবে বয়ফ্রেন্ড? তখনই খেয়াল হলো শ্রাবণ তাকে কেন যেন খুব পটানোর চেষ্টা চালাচ্ছে। এর আগেও একজন এমন করেছে, কিন্তু ওকে আলিয়া বিন্দু মাত্র পাত্তা দেয় না। একবারে ছাপড়ি টাইপ ছেলে ছিল, কিন্তু শ্রাবণ এমন না। ও ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট ছিল, এখন ইকোনমিক্সে পড়ছে 3rd ইয়ার, তাও নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। ওকে পাত্তা দেওয়া যায়, সব দিক থেকে চলনসই সে। আলিয়া যখন নাস্তা করতে রুমের বাইরে যায়, ততক্ষণে আয়না বেরিয়ে গেছে ভার্সিটির উদ্দেশ্যে। আয়নার মন মেজাজ খুব খারাপ। এত বিরক্ত আর ইরিটেটের আগে কোনোদিনও লাগেনি। সকাল 9:10 একটা ক্লাস ছিল, আরেকটা হওয়ার কথা ছিল দুপুরে, কিন্তু হুট করে দুপুরের ক্লাস ক্যান্সেল হয়ে যায়। তার সেকশনের বাকি ফ্রেন্ডরা ক্লাস ক্যান্সেল হয় বেশ ফুর্তিতে আছে। ক্লাস ক্যান্সেল হওয়ার আনন্দ একদিকে, আর সারা পৃথিবীর যত আনন্দ তার দাড়িপাল্লার আরেকদিকে। আয়নার ধারণা পোলাপান সবচেয়ে খুশি হয় ক্লাস ক্যান্সেল হলে। সে সহ আরো 4-5 জন ফ্রেন্ড টিএসসির দিকে এগিয়ে গেল। আজ রোদ একদম মাথা বরাবর, সূর্যের তেজ আজ বেজায়। ধুধু রোদে টিএসসির সামনে এক প্রকার বিরক্তি নিয়ে দাঁড়িয়ে আছে, হাতে একটা লেবুর শরবতের গ্লাস। এমন সময় সমুদ্রের কল আসে তার নাম্বারে। রোদে চোখ মুখ কুচকে এসে ফোন রিসিভ করে। হ্যাঁ আয়না, কোথায় তুমি? আয়না একবার ভাবলো বলবে বাসায় আছে, দুপুর টাইম যদি বাসায় চলে আসে। এই ভেবে সত্যটাই বলে দেয়। ভার্সিটির সামনে টিএসসিতে। ফ্রেন্ডের সঙ্গে আছে? হ্যাঁ তো। আমি শাহবাগের দিকে একটা কাজে এসেছি, 3টে মিনিট দাও, আসছি। আয়না কানে ফোন নিয়ে চোখ বড় বড় করে। উনি এদিকে আবার কি করতে এলো? শাহবাগে কাজে আসলে কি টিএসসি এসে দেখে যেতে হবে নাকি? আয়না লেবুর শরবত হাতে দাঁড়িয়ে থাকে। পাশে তার 5 জনের ক্লাসমেটের কেউ বসে বা দাঁড়িয়ে আছে। বাবরি চুলে সুব্রত, ও কাঁধে গিটার নিয়ে বসে আছে। রোদের মধ্যে কোনো হেলদোল নেই। আয়না ভাবে ওর আসলে সিএসসি নেওয়া উচিত হয়নি, চারুকলাতে যেত, সারাদিন ভাবুক হয়ে ভাবতো আর ক্যানভাসে রং তুলি নিয়ে খেলতো। ওইদিকে অর্পাও দাঁড়িয়ে ফোনে ব্যস্ত। আসলে ভার্সিটি লাইফে সবারই নিজের একটা বাউন্ডারি থাকে, যে যার মতো যাকে নিয়ে ব্যস্ত, শুধু ফ্রি টাইমে বন্ধু নিয়ে আড্ডা। প্রতিবার সুব্রত, কাজল ওরা সিলেট যাওয়ার প্ল্যান করে। ওদের ক্লাসে একজন চাকমা ফ্রেন্ড আছে, ওদের বাড়িতে ঘুরতে যাবে, অথবা সুব্রতের গ্রামের বাড়ি নেত্রকোনা যাওয়ার পরিকল্পনা করে, কিন্তু 2য় বর্ষে এসেও তা কার্যকর হয় না। আয়নার ঘোর কাটে যখন কেউ তাকে পেছন থেকে ডেকে ওঠে। আয়না? আয়না সহ ওর বাকি ক্লাসমেটরাও ফিরে তাকালো। সে দেখলো সমুদ্র এসেছে, তার থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। আজকেও হালকা নীল রঙের একটা ফর্মাল শার্ট পরেছে, কিন্তু ইন করেনি। নীলচে চোখের মনির সঙ্গেও শার্ট দারুণ ম্যাচিং হয়েছে। দূর থেকে আয়নাকে তাকাতে দেখেও হেসে দেয়। আয়নার ওই সময় খুব ব্যাকুলতা অনুভব হয়, কেন যেন মায়া আসে ওর প্রতি। নিজের জন্যও মায়া লাগে, কেমন অদ্ভুত অজানা একটা অনুভূতি মনের কোনখানে জানি পাখা ঝাপটায়, টের পায় কিন্তু বুঝে উঠতে পারে না। নারী হওয়ার দুর্ভোগের মধ্যে অন্যতম হলো নিজের অনুভূতি নিজেই বিশ্লেষণ করতে না পারা। এই যে এই মুহূর্তে তার কেমন খামখেয়ালি অনুভূত হচ্ছে, মনে হচ্ছে 2 হাত মেলে কোনো ভিন দেশে উড়াল দিতে। ওনার হাসি মুখের দিকে তাকাতেই কান্না পাচ্ছে। মনে হচ্ছে সামনে গিয়ে হাতটা ধরে শাসিয়ে বলতে, শুনুন মিস্টার হোসেন, আজ থেকে আপনার ওই সুন্দর দুটো চোখ অন্য মেয়েদের দেখবে না ভুলেও। রাস্তায় বের হওয়ার সময় চোখ বেঁধে বের হবেন। এখন উনি যদি প্রশ্ন করেন চোখ বেঁধে বের হলে তো দুর্ঘটনা ঘটবে, তখন আয়নার কাছে উত্তর থাকবে না, ব্যাখ্যা থাকবে না। কিন্তু এত সুন্দর মিষ্টি অনুভূতির মধ্যেও বিশ্রী একটা স্মৃতি ভেসে আসে। তবু একটা কিন্তু রয়ে যায় কোনো এক পঠিত পাতায়। সমুদ্র রাস্তা ক্রস করে তার সামনে এসে দাঁড়ায় এবং বলল,
আয়নাকে প্রথমবার ফ্রেন্ড ব্যতীত কোনো অপরিচিত পুরুষের সঙ্গে কথা বলতে দেখে অর্পা অবাকই হয়। ওর খেয়ালই ছিল না বান্ধবীর বিয়ে হয়েছে। অবশ্য সুব্রত আর কাজলের মনে হলো এটা নিশ্চয়ই দুলাভাই, কারণ বিয়ের ছবি দেখেনি। আন্দাজে কিছু বলাও যায় না জন্য চুপ থাকে। অর্পা একটু ঠোঁট কাটা স্বভাবের বলে ফেলে, এই লম্বু ব্যাটা কে রে দোস্ত? তোর সঙ্গে কেন কথা বলে এই লম্বু ব্যাটা? আয়না এত বেশি অস্বস্তিতে পড়ল সে সমুদ্রের পানে তাকায় ও মিটমিটিয়ে হাসছে যেন। আয়না আস্তে করে বলে, ওনার নাম সমুদ্র, আমার হাজবেন্ড, তোদের দুলা ভাই। কথাগুলো বলার সময় নিজের গলার স্বর কেঁপে ওঠে লাজে। কিঞ্চিত পরিমাণ গালের ফোলা অংশে লাল রক্তিম আভা ফুটে ওঠে। সবাই নড়ে চড়ে উঠল। এরপর সমুদ্রের সঙ্গে কথা বলা শুরু করে। অর্পা ক্ষমা প্রকাশ করলো। ভাবুক সুব্রত গিটার বের করে এনে বলে ওঠে, আয়না আর দুলাভাইয়ের জন্য 2 লাইন গাই, গরিবের তরফ থেকে ছোট উপহার। ও গিটারে টুংটাং আওয়াজ তুলে। টিএসসির মোড়ে এমন গিটারিস্ট গোয়ানিজ ডিসুজা অহরহ খুঁজতে পাওয়া যায়। যে হাতে জাভা পাইথনের কোডিং তোলার কথা সে হাতে অবলীলায় গিটারে সুর তুলে গেয়ে ওঠে। আমায় প্রশ্ন করে নীল দুবুর তারা, আর কত কাল আমি রব দিশে হারা। আমায় প্রশ্ন করে নীল দুবুর তারা, আর কত কাল আমি রব দিশে হারা। কারা যেন ভালোবেসে আলো জ্বালিয়েছিল, সূর্যের আলোই তাই নিভে গিয়েছিল। আয়নার গান শোনা মাত্র আরো একবার কি ভীষণ প্রখর এক অনুভূতি হন্য হয়ে বুকের মাঝে বরাবর তীব্র স্রোতের ন্যায় আছড়ে পড়ে। আসলেই হুট করে মনে হচ্ছে আশেপাশে কোথাও ভ্যাপসা গরম ভাব নাই। সূর্যের তেজ উনি আসার সঙ্গে সঙ্গে নিভে গেছে কি? অতিরিক্ত কোলাহল, রিকশার হর্ন, কাকের কাকা, গাড়ির বিকট শব্দ, মানুষজনের হয়েছে উপেক্ষা করে সুব্রতের গাওয়া 2 লাইন কি দারুণ জমে যায়। আয়না একধানে সমুদ্রের প্রাণে তাকিয়ে থাকে। সাহিত্য এত সুন্দর কেন? আরো সুন্দর বোধহয় শিল্পীরা, যারা সাহিত্যকে প্রাণ দেয়। তার চেয়েও সুন্দর বোধ হয় সদ্য প্রেমে পড়া কোনো তরুণীর চোখে তার সেই প্রেমিক। 2 লাইন গাওয়ার পর সুব্রত থেমে যায়। এরপর আয়নার সব ফ্রেন্ড তাদের একমাত্র দুলাভাইকে বলল ট্রিট দিতে। সমুদ্র রাজি। ওরা অবশ্য বেশি কিছু চায় না, টিএসসির মোমো আর ফুচকা খায়। ওতেই আনন্দ যেন। সুব্রত বলে, দুলাভাইকে ডিপার্টমেন্টে ঘুরে নিয়ে যা। আয়নার ইচ্ছা ছিল না, তবে সমুদ্রের ইচ্ছা ছিল ডিপার্টমেন্ট দেখবে। অগত্যা বাধ্য হয়ে নিয়ে গেল এ ইউনিটের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সিএসসি শাখায়। ওদের ক্লাসরুম আজ ফাঁকা ছিল। ডিপার্টমেন্টের সামনে ওখানটায় কয়েক মিনিট পার করে ফিরে আসার পথে আয়নার মেজর কোর্সের ফ্যাকাল্টির সাথে সাক্ষাৎ ঘটে। স্যার আয়নাকে সিআর হওয়ার সুবাদে চেনেন। স্যার অনেক রসিক লোক, মজা নিয়ে পড়ায়। ওনার ক্লাসে হাসি মাস্ট, এজন্য আয়নার প্রিয় শিক্ষক। উনি করিডোর বা ভার্সিটির যে কোনো জায়গায় দেখা হলে শিক্ষার্থীদের 2টি প্রশ্ন করে, কেমন আছো আর কই যাচ্ছ। আজও ব্যতিক্রম হলো না। উনি সালামের জবাব দিয়ে প্রশ্ন করলেন আয়নাকে উদ্দেশ্য করে। এরপর সমুদ্রকে খেয়াল হলো। সমুদ্র পোশাক আশাক দেখেই বোধ করি বুঝলেন ছাত্র না। পুনরায় জিজ্ঞাসা করলো, কে তুমি বাবা? সমুদ্র একবার আয়নার দিকে তাকায়। এরপর নিজে থেকে সুন্দর করে সালাম দিয়ে যথেষ্ট ভদ্রভাবে বলে, স্যার, আমি আয়নার স্পাউস। স্যার শুনে বেশ খুশি হলেন। ছাত্রছাত্রীদের তিনি নিজের সন্তান সমতুল্য ভাবেন। ওদের সুখী পরিবার দেখে ভালোই লাগে। তাদের দাম্পত্য জীবন যেন সুখময় হয় সেই দোয়া দিলেন। এরপর জিজ্ঞাসা করলো, বাবা তুমি কিসে পড়ছো? তুমিও ইঞ্জিনিয়ার নাকি? না স্যার, আমি ম্যাককুয়ার ইউনিভার্সিটি সিডনি অস্ট্রেলিয়া থেকে মেডিকেল সায়েন্স নিয়ে পড়েছি। মাশাআল্লাহ, তুমি তো তাহলে আমাদের সিএসসি ডিপার্টমেন্টের জামাই। আবার এসো, কেমন জামাই বলে কথা। স্যার যেতেই সমুদ্র শব্দ করে হেসে প্রায় মাটিতে লুটিয়ে পড়ে। এরপর বলে, ইন্টারেস্টিং তো। পিচ ঢালা রাস্তার উপর দিয়ে গাড়ি সাই সাই করে এগিয়ে যাচ্ছে। সমুদ্র মনোযোগ সহকারে ড্রাইভ করছে। পাশের সিটে চুপটি করে বসে আছে আয়না। ওর মধ্যে কোনো হেলদোল নেই। বাসায় ফেরার তাড়াও নেই, বরং বাসায় ফিরতে না পারলে স্বস্তি বোধ করবে। সমুদ্র কোথায় নিয়ে যাচ্ছে সে ব্যাপারে কিছুই জিজ্ঞাসা করেনি। কোথায় বা সর্বোচ্চ নিয়ে যেতে পারবে? নরকে? ওই নরকের কারারুদ্ধ গুমট পরিবেশ তো নিজের বাসাতেই বিরাজমান। আয়নার চোখ বুজে আসছিল। সমুদ্র একবার ওর দিকে তাকায়, এরপর শুধালো, ঘুম পাচ্ছে? আয়না হকচকিয়ে ওঠে। এরপর বলে, ভেবেছিলাম তোমাকে নিয়ে ঘুরবো কোথাও, দেন লাঞ্চ করবো, বাট মিটিং আছে। এখন কিন্তু মিটিংয়ে যাচ্ছে। মিটিং শেষ করে লাঞ্চ করে বাসায় পৌঁছে দিব।
আয়নার একবার বলতে মন চাইলো বাসায় যাব না, গাড়ি থামান, কিন্তু শরীরে জোর পায় না, কেমন ক্লান্ত লাগছে। সমুদ্র বার কয়েক আয়নার দিকে তাকায়। যতবারই ওকে দূর থেকে অফিসে দেখেছে মেয়েটা এত নিশ্চুপ স্বভাবের না, সবসময় একটা চঞ্চলতা ভাব থাকে ওর মধ্যে। অফিসে প্রায় সবার সঙ্গে ওর ভাব, সবার সঙ্গে কাজ বাদ দিয়ে খালি গল্প করে। সেই মেয়ে নিশ্চয়ই বড় আঘাত পেয়েছে বিধায় এত নিশ্চুপ। সমুদ্রের অনুতপ্ততার মাত্রা সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে। কেন সে নিজের অতীত টেনে এনে বর্তমানকে কষ্ট দিল? কেন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেনি? তার একটা ভুল কাজের জন্য এখন দুজনকেই পোহাতে হচ্ছে। অন্যকে দুঃখ দিয়ে কোনোভাবে সে সুখে থাকতে পারে না। অন্যরা অবশ্য পারে, কিন্তু সমুদ্র পারে না। নিজের কাছে নিজেই ছোট হয় খুব। আয়নাকে ওভাবে বাজেভাবে ট্রিট করার পর সে এত পরিমাণ গিল্ট ছিল, সরি বলেও কাজ হলো না। তাদের সম্পর্ক এখন কেমন জানি নড়বড়ে হয়ে উঠেছে, বাবুই পাখির বাসার মতো। ঝড়ে যে কোনো সময় ভেঙে যাবে, কিন্তু দূর থেকে সুন্দর পরিপাটি এমনটা সে কোনোদিনও আশা করেনি। আয়নাকে কখনো ইউসার সঙ্গে সে মনের ভুলেও তুলনা করতে চায় না, করবেও না ভবিষ্যতে। কিন্তু ওই দিন কি যে হলো, সমু নামটা শুনতেই গা জ্বালা দিয়ে ওঠে। তার অতীত যে বড্ড কালো, অমন কালোকে কেউ স্মরণ করতে চায় না। সমুদ্রের গাড়ি থামে গুলশান একের একটা অফিসের সামনে। তখন 4টার বেশি বাজছিল। আয়নাকে নিয়ে 10 তলায় লিফটে উঠে পড়েও। আজকে রুহুল সাহেবের সঙ্গে আলোচনা করবে আপকামিং প্রজেক্ট নিয়ে। বহুতলা ভবনের অফিসটা সম্পূর্ণ কাচে ঘেরাও করা। কাচের ভেতর গলিয়ে সূর্যের রশ্মি এসে ঝিলিক মারছে। ওই কাচের প্রতিবিম্বতে আয়নাকে দেখতে পায় সমুদ্র। ওকে এক প্রকার ক্লান্ত, বিধ্বস্ত লাগছে। নাকফুলটা এখনো জল করছে, কেমন মায়া কাজ করে। দায়িত্বের দ্বিঘাত সমীকরণের দুটি মূলের মধ্যে তো মায়া নেই। তাহলে মায়া কেন কাজ করলো? হয়তো ওর মনে দুঃখ দিয়েছে জন্যে বই কি। কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তারা যখন আলোচনার জন্য মিটিং বসায়, সেখানে লাক্সারি থাকে। সমুদ্র জানিয়ে দিয়েছিল তারা দুজন আসছে। মিটিংয়ের গোল টেবিলে 2টো চেয়ার বরাদ্দ, নামসহ লেখে দেওয়া আছে কে কোথায় বসবে। আয়নার চেয়ার সমুদ্রের পাশেরটায়, সমুদ্র একদম এক প্রান্তে। আয়নার পাশে কোনো একজন যার নাম আবুল সাখাওয়াত। সমুদ্র তড়িঘড়ি করে আয়নার আগে গিয়ে ওর চেয়ারে বসে পড়ে। আয়না অবাকে চূড়ান্ত সীমায় অবস্থান করে বলে ওঠে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।